রেকর্ডিং ঠিক হচ্ছে মানে। ওকে, ওকে। হুম তাহলে আমরা এখন থেকে শুরু করতে পারি, ওকে? হুম। তো হ্যালো এভরিবডি, গুড ইভিনিং টু মিস্টার ইন্দ্রনীল বড়ুয়া। উনি গ্রুপ বি সার্ভিসে এই বছর র‍্যাঙ্ক 5 WBPS ডিএসপি। আচ্ছা, দাদা, এর আগে তুমি কি গ্রুপ সি তে ছিলে? হ্যাঁ, এখনো আই এম এমপ্লয়েড অ্যাজ আ রেভিনিউ অফিসার। আচ্ছা, আচ্ছা, আপনি এলএনআর এ ছিলেন তো? আচ্ছা, আচ্ছা, ল্যান্ড অ্যান্ড একটুখানি। ল্যান্ড রিফর্মস অ্যান্ড হ্যাঁ, রেফিউজি হ্যাঁ, হ্যাঁ। রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওটা গ্রুপ সির কি? গ্রুপ সির বোধহয় হাইয়েস্ট পোস্ট বোধহয় আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কালেক্টিং অফিসার। তারপরেই কি এটা পড়ে? এলআর পড়ে? পে স্কেল দেখতে গেলে তো মনে হয় সব থেকে হাইয়েস্ট মনে হয় জয়েন্ট ভিডিও। হ্যাঁ, সরি, সরি, জয়েন্ট ভিডিও, আই মিসড ইট। জয়েন্ট ভিডিও হ্যাঁ প্রথমে পড়ে, তারপর, আর তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এই রেভিনিউ অফিসার আর এসিটিও, অ্যাসিস্ট্যান্ট এসিটিও। কমার্শিয়াল ট্যাক্স অফিসার। ওকে, ওকে। একটু একটু জানতে চাইবো যে আমাদের ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট এক্সপেরিয়েন্স কেমন ছিল? আচ্ছা, ও আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট এলআর। কমিশনার পর রেভিনিউতে হয়েছে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, হুম। আপনার এলআর এলআর ডিপার্টমেন্টে কাজ করে কেমন লাগলো? এটা দিয়ে শুরু করব। তারপরে এই বছরে ঢুকবো। জব সবখানেই চ্যালেঞ্জিং। বিষয়টা হচ্ছে যে জব রেসপন্সিবিলিটি, হ্যাঁ এখন যখন এত বড় একটা পোস্ট দিচ্ছে, স্বাভাবিক সেখানে জব একটু চ্যালেঞ্জিং হবেই। বাট ভালো, অনেক কিছু শেখা যায়, অনেক নতুন কিছু জানা যায়। কারণ সত্যি কথা বলতে আমাদের অল্প বিস্তর সবারই কিন্তু ল্যান্ডের কম বেশি আইডিয়া আছে। কারণ এরকম মানে বর্তমানে পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষে এরকম অনেক লোককে মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পপুলেশন যারা আছে তাদের প্রত্যেকেরই জমি আছে। তা জমি জায়গার কাজ বা হুম। দলিল বা সেল ডিড বা গিফট ডিড বা যেটাকে আমরা দানপত্র বলি, এগুলো মোটামুটি আইডিয়া, মিউটেশন টুটেশন এগুলো আইডিয়া মোটামুটি সবারই থাকে। তো সেখানে আহ, সেরকম একটা ডিপার্টমেন্ট যেখানে যেটার ব্যাপারে সবারই মোটামুটি একটা আইডিয়া আছে, সেই ডিপার্টমেন্টে কাজ করা একটা আলাদা রকমের অভিজ্ঞতা। কেন? কারণ বিভিন্ন রকমের কেস দেখা যায়, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, বিভিন্ন রকমের এক্সাম্পল দেখা যায়, বিভিন্ন রকম ভাবে মানে লসকে খুব ভালোভাবে পড়তে হয়। কারণ আমাদের ল্যান্ডে দুটোই মেনলি ল আছে, সেটা হচ্ছে এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট আর ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অফ 1955। হুম। আর এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট 1953। দ্য লাইন মানে আইনের মধ্যে মানে বই পড়া। এবার দেখছি ল্যান্ড একটা ডাইনামিক এরিয়া, সেখানে প্রত্যেক বছর কিছু না কিছু আমরা কিছু অর্ডার দেখছি, কিছু না কিছু আমরা নোটিশ দেখছি, কিছু না কিছু আমরা কিছু চেঞ্জেস দেখছি। তো সেখানে কাজ করে একটা অন্যরকম অভিজ্ঞতা। আর তারপরে সিনিয়রও যদি ভালো পাওয়া যায়, উইচ আই এম লাকি ইনাফ। কারণ আমি যখন জয়েনই করেছিলাম, আমি এখন বর্তমানে মালদাতে পোস্টেড, মালদার বামনগোলা ব্লকে পোস্টেড। তা আমার যিনি সিনিয়র ছিলেন, মানে প্রাক্তন ছিলেন যিনি, এখন উনি হাওড়ায় চলে গেছেন, পীযূষ কান্তি জানা। উনি মানে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, নতুন কিছু শিখিয়ে দিয়ে গেছে। প্লাস আমার যারা কলিগস আছে, আমি ওখানে সব থেকে অল্প বয়সী ছেলে এবং সব থেকে কম এক্সপিরিয়েন্স ছেলে। আমার থেকে যারা আছে তারা প্রত্যেকে আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। তাদের সাথে থাকা, নতুন ভাবে কাজ মানে প্রত্যেকটা জিনিসকে নতুন অ্যাসপেক্টে দেখা, নতুন ভাবে করে কাজ করা, কোনো কেসে কোথাও যদি আটকে যায় সুন্দর গাইডেন্স পাই। মানে আমার মানে যারা কলিগস যারা আছে তারা ভীষণই হেল্পফুল এদিক থেকে দেখতে গেলে। ওকে, ওকে, গুড। একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ধরো আমাদের লোকাল লেভেলে বিএলআর অফিস থাকে, সেখানে লোকাল লেভেলে কাজগুলো হয়। তোমাদের কাজটা কি হয় ওখান থেকে, যেগুলো অ্যাপিলেট হয়ে আসে সেগুলোর সাথে ডিল করা, নাকি একদম গ্রাউন্ড লেভেলেও কাজ করা হয়? না না, অ্যাপিলেট তো আমার সব থেকে মানে পেনাল্টিমেট যেটাকে বলে আর কি, একদম আলটিমেট, যেটা যে কোনোভাবে কোনো রেজলিউশন মানে কোনোভাবেই এটা সমাধান করা যাচ্ছে না। বিকজ একটা জিনিস জানতে হবে, আমরা যে রেভিনিউ অফিসার, উই আর এ কোয়াসি জুডিশিয়াল বডি। কোয়াসি জুডিশিয়াল বডির নেচার বলতে কি বোঝায়, যে আমাদের কাছে হিয়ারিং এর পাওয়ার আছে এবং আমরা হিয়ারিং করি। এই যে মিউটেশন হচ্ছে বা ওয়ারিশের যে কেসগুলো হচ্ছে, হুম। তা বা মিস কেস যেগুলো হচ্ছে, অনেক সময় মিসলিনিয়াস কেসও হয় যেখানে আমাদের অনেক জায়গায় তোমার নাম সংশোধন করতে হচ্ছে, হয়তো হয়তো আমাদের ডিপার্টমেন্টে হয়তো কোনো এক কালে হয়তো নাম ভুল হয়ে গেছে। তো সেখানে আমাদেরকে স্পেশালি মিউটেশনের ওয়ারিশনের ক্ষেত্রে যেটা দেখতে হয়, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাট ফার্স্ট অ্যাটেম্প্ট আমাদেরকে হিয়ারিং করতে হয়। এবার হিয়ারিং সাধারণত করে কে? জজ সাহেব করে। তাই সেখানে এই সেদিক থেকে বলতে গেলে উই আর কোয়াসি জুডিশিয়াল ইন নেচার এক। আর দুই হচ্ছে আমাদের যে অ্যাসপেক্ট গুলো আছে, মানে স্পেশালি মিউটেশন এবং ওয়ারিশনের যে কেসগুলো রিলেটেড যেগুলো আসে আর কি আমাদের কাছে, সেখানে আমরা হিয়ারিং করে আমরা যা সিদ্ধান্ত নেব দ্যাট ইজ দ্য আলটিমেট সিদ্ধান্ত আর কি। হ্যাঁ, কিন্তু তুমি চাইলে চ্যালেঞ্জ করতে পারো, অবশ্যই তুমি চাইলে চ্যালেঞ্জ করতে পারো। ইউ আর অলওয়েজ ওপেন। 54 ধারা আমাদের, 54 ধারায় আমাদের অ্যাপিল করতে যেতে পারি আমরা ডিএলআর এর কাছে, বা আমরা চাইলে আমরা এলআর তে যেতে পারি, ল্যান্ড রিফর্মস টেনেন্সি ট্রাইব্যুনাল যেটা আছে, বা আমরা চাইলে সেটাকে সিভিল পোর্শন অফ হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্টও আমরা সেটাকে অ্যাপিল করতে পারি। কিন্তু সেগুলো সেগুলো হচ্ছে শেষের দিকে। তো মেনলি লোয়ার লেভেলে থাকে। হ্যাঁ, এবার কিছু কাজ আপার লেভেল থেকে আসে। এবার সেটা সবসময় ওই যে বললাম ডাইনামিজম একটা ব্যাপার আছে হুম। হুম। সবসময়। এবার ধরুন উপর হায়ার অথরিটি থেকে যে অর্ডারগুলো আসছে, ধরুন কিছু অর্ডার আসছে যে সেই কেসগুলো ডিসপোজ করতে হবে, সেগুলো হয়তো 54 ধারা হয়তো অ্যাপিলে গেছিল, সেখান থেকে হয়তো অ্যাপিলে রায় চলে এসেছে। এবার সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এদিকে আমরা যদি লোয়ার লেভেলে দেখি তাহলে মিউটেশন ওয়ারিশন অবশ্যই আসে, ল্যান্ড রেকর্ডিং এর বিষয়টা অবশ্যই আসছে। তারপরে পাট্টা রেকর্ডিং এর ব্যাপারটা, পাট্টা অ্যানালমেন্টের ব্যাপারটা, এই জিনিসগুলো এনকোয়ারি করা, স্পটে গিয়ে দেখা, এই কাজগুলো আমাদের করতে হয়। তারপর অনেক সময় রেড থাকে, অনেক সময় আমাদের রেডে যেতে হয়।
যে সমস্ত মানে ভূমি সংক্রান্ত যেগুলো আছে, যেমন ধরুন মাটি কাটার ব্যাপার আছে, যেমন এগুলো এগুলো শহর এলাকায় হয়তো দেখা যায় না, কিন্তু গ্রাম্য যে এলাকাগুলো আছে বা ধরুন যে একটু ইন্টেরিয়ার সাইড যেগুলো আছে, যেমন আমার বামনগোলায় এখানে প্রচুর পরিমাণে মাটি কাটার একটা ব্যাপার আছে, বা বা ওই ইটের ভাটা আছে। হ্যাঁ, পুকুর ভরাট করার হ্যাঁ, ব্যাপার, পুকুর ভরাট করার ব্যাপার। ওটা তো ইলিগাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে রেট গুলো মেনলি ওই কারণের জন্যই হয় আর কি। তো এটা আমরা বলতে পারি যে হায়ার লেভেল এবং লোয়ার লেভেল দুদিক থেকে যদি আমরা দেখতে পারি, তাহলে দুদিক থেকে আমরা একটা ওয়েল ব্যালেন্সড একটা জায়গায় আছি, যেখানে আমরা পার্ট লোয়ার লেভেল যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি, এবং হায়ার লেভেল থেকে যে অর্ডার গুলো আসছে বা হায়ার লেভেল থেকে যে ডিসিশন গুলো আসছে সেগুলোকে আমরা একদম আইনের দায়রের মধ্যে থেকে আমরা সেগুলোকে মেনটেন করার চেষ্টা করি। ওকে, ওকে, মানে কোয়াইট ডাইনামিক জব, আর মোটামুটি দেখে মনে হচ্ছে মানে ভালো, মানে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ওয়ার্ক প্রোফাইল। আচ্ছা, হ্যাঁ, নেক্সট। মানে জীবনের চাকরি শুরুতে কেউ যদি মনে করে যে সে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে আসতে পারে, তাহলে সে আসতে পারে। মানে কোয়াইট মানে চ্যালেঞ্জিং, ইয়েট উই হ্যাভ মেনি থিংস টু লার্ন অ্যাবাউট। অনেকে এরকম কথা বলে। আমরা যখন ট্রেনিং করেছিলাম, যখন আমাদের ট্রেনিং হয়েছিল ল্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টার, শর্ট ফর্মে বলা হয় এলএমটিসি, যেটা বহরমপুরে আছে, আমাদের ওখানে ট্রেনিং হয়েছিল। তার আগে কিছুটা ট্রেনিং আমাদের নন রেসিডেন্সিয়াল ট্রেনিং হয়েছিল। আমাদের এলএমটিসি ট্রেনিংটা যেটা হয়েছিল বহরমপুরে, সেটা আমাদের রেসিডেন্সিয়াল ট্রেনিং হয়েছিল। আর আমাদের নন রেসিডেন্সিয়াল ট্রেনিং হয়েছিল আলিপুরে, ডিএলআর, যেটাকে আমরা আলিপুর সার্ভে বিল্ডিং বলি, ডিরেক্টরেট অফ ল্যান্ড রিফর্ম, ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে। তো সেখানে আমাদের যে ট্রেনিংটা হয়েছিল, সেখানে আমাদের যারা আর কি আমাদের ট্রেনিং নিয়েছে, যারা আমাদের ইনস্ট্রাক্টর ছিল, যারা আমাদেরকে লয়ের ক্লাসগুলো মেনলি নিয়েছে, সার্ভের ক্লাস নিয়েছে, আমাদের সার্ভে একটা হিউজ পার্ট, সার্ভে আমাদের একটা হিউজ পার্ট অফ আওয়ার ট্রেনিং। তো সেখানে সবাই একটা কথা বলে, অনেক বড় মানে অনেক হাই লেভেলের লোকেরা এসেছে, জয়েন্ট ডিরেক্টর লেভেলে, ডেপুটি ডিরেক্টর লেভেলে এসেছে, যারা আমাদের ক্লাস নিয়েছে, তারা প্রত্যেকে একটাই কথা বলে, আমরা এত বছর হয়ে গেছে চাকরি করছি, আমরা কিন্তু উই স্টিল ডোন্ট হ্যাভ 10% অফ দ্য নলেজ। আচ্ছা, মানে এতটা ভাস্ট একটা এরিয়া, এতটা এতটা ডাইনামিক ভাস্ট একটা একটা এরিয়া। এরিয়া। হ্যাঁ, ওকে, মানে কোয়াইট ইন্টারেস্টিং। কেউ যদি মনে করে যে সে ভালো করে কাজ করবে, সে মানে আই থিঙ্ক অ্যাকর্ডিং টু মি, ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার at the starting of your career is a very good option. It's a ভেরি very গুড good অপশন। option. ওকে, I ওকে, would say, according to my personal preference, I would say that it's way more better. Though I'm correcting, যদি আমি এটা syntaxical বললাম, হ্যাঁ, because there is no such thing as way more better. Still, I would say emotionally, যে land and reforms officer is way more better than joint BDO and ACTO. Although there are some persons ওকে, perspective, অবশ্যই পার্সপেক্টিভ, সাবজেক্ট টু subjective to কারেকশন, perspective, হ্যাঁ। But সাবজেক্ট টু according to কারেকশন। my perspective, হ্যাঁ, but according to my perspective, কেউ যদি মনে করে যে সে land and reforms officer হিসেবে নিজের চাকরির জীবন শুরু করতে চায়, সে চালিয়ে শুরু করতে পারে। It's a very good job, ওকে, ওকে, নাইস। ভালো প্রোফাইলের জব। ওকে, আচ্ছা, কামিং নেক্সট, ডাব্লিউবিপিএস কেন? আর ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনটাই করতে ভুলে গেছি, ডাব্লিউবিপিএস র্যাঙ্ক থ্যাংক 5, ইউ। এটা কংগ্রাচুলেট করতে ভুলে গেছি, আই এম ভেরি সরি ফর দ্যাট। আর ডাব্লিউবিপিএস কেন? বা গ্রুপ বি, আগের বছর কি গ্রুপ বি কে প্রেফারেন্স ছিল, নাকি এই বছর গ্রুপ বি প্রেফারেন্স আছে? না, আমি যদি বলি, এটা আমার থার্ড অ্যাটেম্প্ট। ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল আমার ওকে, 2020 সালে। 2020 সালে ফার্স্ট অ্যাটেম্প্টে আমি গ্রুপের ইন্টারভিউর জন্য সিলেক্টেড হই। যদি আমি প্রথম অ্যাটেম্প্টে আমি গ্রুপ বি কে দিইনি, আমি চয়েসেই রাখিনি ফর্ম ফিল আপ করার সময়, গ্রুপ বি কে আমি প্রেফারেন্সে রাখিনি, গ্রুপ এ, সি আর ডি দিয়েছিলাম। তো ফার্স্ট চান্স মানে ফার্স্ট অ্যাটেম্প্টে আমি গ্রুপের ইন্টারভিউর কল পাই, কিন্তু আনফরচুনেটলি আই কুডন্ট মেক ইট টু দ্য ফাইনাল লিস্ট। তো 2021-এ আমি কি করলাম, 2021-এ আমি গ্রুপ এ বি কে রাখিনি, মানে আমি শুধু সিআরডির জন্যই ফর্ম ফিল আপ করেছিলাম, এবং সিআরডির ইন্টারভিউতেই আমি কল পেয়েছিলাম, যেখানে আমি অবভিয়াসলি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে সিলেক্টেড হই। এই বছর আমি কি করলাম, এই বছর আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস মানে গ্রুপ বি কে মানে ফর্ম ফিল আপ করার সময় রেখেছিলাম, এবং ডিএসপি কে ফার্স্ট প্রেফারেন্সে রেখেছিলাম। ওকে, মানে না, ওয়াই ওয়েস্ট স্পেসিফিক। বেঙ্গল পুলিশ সার্ভিস, এবার যদি বলি ওয়াই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, কারণ সত্যি কথা বলতে গেলে আমার ইউনিফর্ম জবের প্রতি একটা ন্যাক আছে প্রথম। আর সেকেন্ড অফ অল হচ্ছে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। অবশ্যই একটা পুলিশ সার্ভিস মানে অবশ্যই পুলিশ মানে লোকেদের মনে একটা ব্যাপার থাকে যে পুলিশ মানে বাবা ভীষণ টেডিয়াস জব, ভীষণ কুম্বারসাম জব, ভীষণ হেক্টিক একটা জব, 24 আওয়ার্স 24/7 তোমাকে সার্ভিস দিতে হবে, তোমাকে অল ডে লং অল ইয়ার রাউন্ড, কোনো ছুটি নেই, কোনো কিছু নেই। অবশ্যই উইচ ইজ ফ্যাক্ট, উইচ ইজ ট্রু। বাট এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। কি যেমন আমরা প্রচুর বিভিন্ন রকমের কেস দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি সোসাইটি কেমন ডাইনামিজম, সোসাইটি ডাইনামিজম কি করে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকদিন সোসাইটি চেঞ্জ হচ্ছে, তার পার্সপেকশন চেঞ্জ হচ্ছে, তার ইডিওলজি চেঞ্জ হচ্ছে, তার থিঙ্কিং চেঞ্জ হচ্ছে, মানুষের থিঙ্কিং চেঞ্জ হচ্ছে। তো সেখানে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাচ্ছি, আমি একটা কলকাতার ছেলে, আমি আজকে যদি পোস্টে যদি শিলিগুড়িতে হই, শিলিগুড়ি ডাইনামিজম, তারপর থেকে কুচবিহারে যাই, আবার হঠাৎ করে সেখান থেকে আমি কৃষ্ণনগরে যাই, তাহলে সেখানকার হিস্টোরিক্যাল মানে সেখানকার হিস্ট্রি দেখার সাথে সেখানকার সেখানকার কালচারের সাথে আমি সেটা মানে সেখানকার লোকেদের সাথে মিশে এই একটা অ্যাডাপশনের যে একটা ব্যাপারটা আছে, মানে আমাকে আমার জবও রাখতে হবে, আমাকে আমার জবটাকেও মেনটেন করতে হবে, প্লাস I need to interact with the people and I need to be adjusted with the society and the culture and the dynamisms of it. তো এটাও কাইন্ড অফ ইন্টারেস্টিং। হ্যাঁ, অবশ্যই এটা মানতে হবে যে 24 আওয়ার সার্ভিস, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হচ্ছে, অল ইয়ার রাউন্ড অল ডে লং তোমাকে চাকরি করতে হবে। ফ্যামিলি বলে কোনো কিছু থাকে না, ফ্যামিলিকে অতটা টাইম দেওয়া যায় না, নিজেকেও অতটা টাইম দেওয়া যায় না, যে কোনো সময় ইমার্জেন্সি বেসিসে তোমাকে যে কোনো স্পটে ভিজিট করতে হতে পারে। অবশ্যই তো এই একটা ব্যাপার আছে, যে কারণে জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস সিলেক্ট করেছিলাম ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে একটা ইউনিফর্ম জবের প্রতি ন্যাক। আর থার্ড হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমার পরিবারে অনেক এরকম আছে যারা আর্মিতে সার্ভ করেছে, নেভিতে সার্ভ করেছে, অ্যান্ড দেয়ার আর মেনি পিপল হু আর স্টিল সার্ভিং ইন দ্য মিলিটারি অ্যান্ড ইন পুলিশ। আমার এরকম পরিবার অনেকে আছে, একটা ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ডও হেল্প করে আর কি।
ওকে, ওকে। নাইস, নাইস। তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগলো এতক্ষণ কনভার্স করে, দ্যাট ইউ আর অলওয়েজ রেডি টু এক্সপ্লোর। অ্যান্ড ইউ আর নেভার লাইক চলো এই চ্যালেঞ্জ আমি নিতে পারবো না, এই চ্যালেঞ্জ আমি নেওয়ার চেষ্টা করবো না। ইউ আর লাইক চলো চ্যালেঞ্জ আছে আমি নিয়ে নেবো। এই একটা অ্যাটিটিউড না, তোমার মধ্যে আমি চ্যালেঞ্জ এইটুকু বলে বুঝতে আমি পারলাম। বলবো না। গুড। আই ওন্ট মার্ক ইট অ্যাজ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ বলে দেখতে গেলে তাতে সব জবই চ্যালেঞ্জিং। বিষয়টা হচ্ছে যে ইন অর্ডার টু গ্রো ইউর সেলফ ইউ নিড টু লিভ ইউর হোম। এই হ্যাঁ, একটা কথা আছে না, দাও গো বাবু একদমই ঠিক। দাও গো সব ছন্ন ছড়া লক্ষ্মী ছাড়া করে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত একটা লেখা আছে। তো হ্যাঁ, হ্যাঁ। বাড়ির বাইরে বেরোতে হবে, বাড়ির বাইরে বেরিয়ে দুনিয়াকে এক্সপ্লোর করতে হবে, নিত্য নতুন লোকের সাথে থাকতে হবে, জানতে হবে, শিখতে হবে, সেখানকার সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। একটা সিভিল সার্ভেন্ট যদি আমরা দেখি, সিভিল সার্ভেন্টের হিস্ট্রি ট্রেস ব্যাক টু ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ যদি পিরিয়ড। আমরা দেখি। হ্যাঁ, হুম, হুম। ব্রিটিশ পিরিয়ড থেকে আসছে। তা সেখানেও কিন্তু আমরা যদি আমরা দেখি তাহলে কিন্তু ওই ডাইনামিক্স মানে ব্যাপারটা কি, একটা সিভিল সার্ভেন্টকে ওই ঘরের মধ্যে আবদ্ধ থাকছি, আমি চারটে দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে আছি, সেটা থাকলে হবে না। ইউ নিড টু গো আউট, ইউ নিড টু টক টু পিপল, ইউ নিড টু ইন্টারঅ্যাক্ট। এদিকে যদি আমরা দেখতে যাই, আমি অ্যাকচুয়ালি সোদপুরের ছেলে, উত্তর চব্বিশ পরগনা সোদপুরের ছেলে, মানে আচ্ছা। কলকাতা বেশি দূর না, সেন্ট্রাল কলকাতা আমার থেকে বেশি দূর না। যদি আমরা দেখি শ্যামবাজার বা স্প্ল্যানেড ময়দান, এই হ্যাঁ, জায়গাটা যদি দেখি, এখান থেকে আমার বেশি দূর না, হার্ডলি হয়তো 45 মিনিটস টু 50 মিনিটস অফ মানে গাড়ির ডিস্টেন্স আর কি, কাছাকাছি এক হ্যাঁ ঘন্টা। কিছু দূর না। আচ্ছা, এক হ্যাঁ, ঘন্টা ডিস্টেন্স। অ্যাপ্রক্সিমেটলি জ্যাম ফ্যাম যদি ধরি তাহলে ট্রাফিক কনজেশন ধরলে মোটামুটি 1 আওয়ার। আর যেখানে আমি নিজে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, হুম, তো সেখানে আমি একটা প্রপার একটা টাউন বয় হয়ে, একটা যদিও আউটস্কার্টসে, বাট তাও লেটস কল ইট ফর দ্য সেক অফ দিস কনভারসেশন, লেটস কল ইট যে আমি একটা প্রপার টাউন বয় হয়ে আমি একদম মালদাতে বামনগোলা ব্লকে চলে আসছি, উইচ ইজ লট মানে অনেকটাই ইন্টেরিয়র। মালদার থেকে যদি আমি দেখি, মালদা টাউন যদি দেখি, মালদা প্রপার টাউন থেকে বামনগোলা ব্লক ইজ 45 কিলোমিটার, 43 ওকে। টু 45 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, তো অনেকটাই দূর আর কি। আশেপাশে কোনো স্টেশন নেই, স্টেশন যদি বলি নিয়ারেস্ট স্টেশন তাহলে গাজল, সেটাও প্রায় 23-24 কিলোমিটার দূরে। তারপরে এখান থেকে আমার মালদা স্টেশন হয়ে যাচ্ছে। তো এখানে এসে বিইং আ সিভিল সার্ভেন্ট আমাকে আমার কাজ করতে হচ্ছে, এখানকার পরিবেশের সাথে আমাকে মানিয়ে নিতে হচ্ছে, এখানকার লোকজনদের সাথে, এখানকার কালচারের সাথে, এখানকার ল্যাঙ্গুয়েজের সাথে। তো এই জিনিসটা তো সিভিল সার্ভেন্টের হিস্ট্রিতে নতুন কিছু নয়, এটা আগেও হয়েছে। তো সেখানে চারটে দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখলে হবে না বিং সিভিল সার্ভেন্ট। তো একটা এটা তো একটা পার্কস আছে অবশ্যই। সারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে বিং আ সিভিল সার্ভেন্ট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল ক্যাডার, you have the opportunity of exploring the entire state of Bengal if given the service period and opportunity. তো এটা একটা আমি বলতে পারি, এটা একটা আমার কাছে বেনিফিট একদিক থেকে। People might look it as an not so নেগেটিভ good an সাইড। opportunity, but I consider that it is a good opportunity. Staying away from my home, coming to a new place, adapting to it, accepting their culture, accepting their accent also. যদি আমরা এখানে দেখি, মালদার অ্যাকসেন্ট হ্যাঁ, ইজ a bit different from কলকাতার ওই বাঙালিয়ানা হ্যাঁ, একটা হ্যাঁ, যে হ্যাঁ, ঠিক, অ্যাকসেন্ট ঠিক, আছে, ঠিক। ওটা অনেকটাই ডিফারেন্ট এর থেকে। একটু হ্যাঁ, একটু টানা টানা বাংলা। হ্যাঁ, আর এদের অ্যাকসেন্টের মধ্যে একটু আলাদা একটা মানে একটু গৌড় গৌড় একটা ব্যাপার আছে আর কি, মানে ওই ওই হ্যাঁ মানে একটু আদিবাসী ল্যাঙ্গুয়েজের সাথে মিক্স হয়ে গিয়ে, মানে ল্যাঙ্গুয়েজটা মানে আমি বলতে পারি না, বাট ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর, মানে খুব মধুর লাগে কানে আর কি। ওকে, ওকে। অলরাইট, চলো এই জিনিসটা খুব ভালো লাগলো, এত স্মোটিংলি তুমি এটা এক্সপ্লেন করলে, প্লাস রেডি টু এক্সপ্লোর, রেডি টু অ্যাডভেঞ্চার। এই জিনিসটা মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, বিং এ বিউরোক্র্যাট, বিং এ সিভিল সার্ভেন্ট, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক ইউ শুড হ্যাভ, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হুম, কোয়ালিটি দ্যাট ওয়ান শুড হ্যাভ। নাহলে কেউ যদি এক্সপেক্ট অবভিয়াসলি। করে যে সিভিল সার্ভেন্ট হলাম মানে মানে আই গট সেভেন্থ হেভেন, গাড়ি করে ঘুরে বেড়াবো, নীলবাতি জ্বলবে, লাল বাতি জ্বলবে, এন্ট্রি স্ট্যাটাস হবে, পিছনে মিউজিক হবে, দ্যাট ইজ নট সিভিল সার্ভেন্ট লাইফ, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া সিভিল সার্ভেন্ট লাইফ। বেসিক্স না, সোশ্যাল অরিজিনাল। মিডিয়া সিভিল সার্ভেন্ট লাইফ না, অবশ্যই পক্স এন্ড অ্যালাউয়েন্সেস তো আছে, বাট পক্স এন্ড অ্যালাউয়েন্সের সাথে তোমার কাছে কিন্তু একটা রেসপন্সিবিলিটিও আছে। ইফ আই টক অ্যাবাউট গুড। ডিএসপি, একদম, ডিস্ট্রিক্টে একটাই হয়, সবাই জানে এটা। একদম, একদম। এসডিপিও হলো সাব ডিভিশনে একটাই হবে, হুম, বা বিডিও যদি হয় ব্লকে একটাই হয়। এবার হিউজ রেসপন্সিবিলিটি। অবশ্যই আমরা আসলে ব্যাপারটা কি, আসলে আমাদের সোশ্যাল মিডিয়া লাইফটাই এমন হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া লাইফে আমরা পেছনের হার্ডশিপটা দেখাই না, আমরা শুধু দেখছি যে নীলবাতিতে চড়ছে, গাড়িতে করে যাচ্ছে, বিশাল সম্মান পাচ্ছে, অবশ্যই বিশাল সম্মান, এরকমই একটা ডিগনিটারি পোস্ট অবশ্যই। কিন্তু তার পিছনে আমরা যে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস এই জিনিসটা দেখি না। এবার এই জিনিসটা যতটা লেস অফ আ বার্ডেন অ্যান্ড মোর অফ আ সার্ভিস মনে করবো, তত আমার জব লাইফটা অত ভালো হয়ে যাবে। একদম, অনেকে আমি এটা দেখি জিনিসটাকে মোর অফ আ বার্ডেন মনে করে। নো, দিস শুড নট বি কনসিডার্ড অ্যাজ মোর অফ আ বার্ডেন। তোমাকে একটা চেয়ার যখন দেওয়া হয়েছে, অবশ্যই তার পক্স অ্যালাউয়েন্সেস ফেসিলিটিস আছে, অবশ্যই নাম খ্যাতি এগুলো সমস্ত কিছু আছে। বাট তোমাকে মনে রাখতে হবে যে যখন আমি একটা চেয়ারে যখন বসছি, একটা সার্টেন একটা হাই পোস্ট যখন বসছি, কারণ বিডিও মানে তো গ্রুপ ক্লাস 1 গেজেটেড অফিসার, হুম, বা হুম, ডিএসপি হলে তো ক্লাস 1 গেজেটেড অফিসার, হুম, মানে এর থেকে উপর র্যাঙ্ক আর হতে পারে না। হুম, ইন কেস অফ স্টেট ক্যাডার, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ইটসেলফ ইজ দ্য হাইয়েস্ট এক্সামিনেশন বা হাইয়েস্ট ক্যাডার এখান থেকে সিলেক্টেড হয় দ্যাট আ স্টেট গভর্নমেন্ট ক্যান অফার। তো সেখানে তোমাকে যখন এরকম একটা হাই ডিগনিটারি মানে এরকম একটা পোস্ট দিচ্ছে অফ দ্য হাইয়েস্ট ডিগনিটারি অর্ডার, তো সেখানে তোমাকে তো কাজ করতে হবে ঠান্ডা মাথায়, সেখানে তো একটা হিউজ রেসপন্সিবিলিটি। একদম, একদমই। একটা ওই গোটা সেই ব্লক সামলানো অনেকে মনে করে, বাট ইটস নট ইজি।
সেম সেই কামস উইথ বিএলআর অফিসে, একটা ব্লক অফিসে কিন্তু একটাই বিএলআর অফিস, দুটো তিনটে হয় না। তো সেখানে ওকে 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 একটা হিউজ ব্লকের এতগুলো কেস, এতগুলো মানে উইদাউট এনি ম্যালাফাইড ইন্টেনশন অর ইল উইল, সেখানে আইনকে, আইনের দায়রের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে কাজ করাটা হিউজ রেসপন্সিবিলিটি, হিউজ চ্যালেঞ্জ। বাট সেটাকে আমি লেস অফ আ বার্ডেন অ্যান্ড মোর অফ এন এক্সপিরিয়েন্স এন্ড এনজয়মেন্ট হিসেবে করলে তাহলে আমার সার্ভিস লাইফটা সুন্দর কাটে আর কি। ওকে ওকে সেই একটা কোড মনে পড়ছে, স্ট্যানলির কোড, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেটার রেসপন্সিবিলিটিস। হ্যাঁ। খুবই হাইলি অ্যাপ্লিকেবল when we talk about bureaucrats, because হুম। ওই পজিশনে গিয়ে ইরেসপন্সিবল হওয়া ইজ এ চয়েস দ্যাট হিস্টোরিক্যালি অনেকে এই চয়েসটা করে। অনেকে চেয়ারটায় বসে থাকে, চলো আমি কিছু করবো না, আমার চেয়ার আছে, আমাকে সিকিউর, অ্যান্ড গভর্নমেন্ট জব সিকিউর, অ্যান্ড বিউরোক্রেসি জব তো ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিকিউর জব। তো অনেকে এটা করে, কিন্তু এর বাইরে গিয়েও অবভিয়াসলি অনেকে আছে, না হলে আমাদের এই সিস্টেম স্ট্রাকচার কোনোদিন এক্সিস্ট করতো না। অবভিয়াসলি অবশ্যই। একটা লট, একটা বাল্ক অ্যামাউন্ট অফ পিপল হার্ডওয়ার্ক করছে এভরিডে এভরি নাইট। আমরা চোখে দেখতে পাচ্ছি বা পাচ্ছি না, বাট তারা হার্ডওয়ার্ক করে চলেছে, তাদের জন্যই সিস্টেম হ্যাঁ, মানে স্ট্রাকচার টিকে আছে। বিউরোক্র্যাটসরা হচ্ছে তোমার মানে সাইলেন্ট ওয়ার্কার, উই ওয়ার্ক ইন সাইলেন্ট সাইলেন্স। ওয়ার্কার। আজকে আর আমরা প্রত্যেকটা মানুষ সকাল থেকে শুরু করে, মর্নিং থেকে শুরু করে রাত্রি অবধি যে আমরা এতটা ফেসিলিটিস পাচ্ছি, বিট ট্রান্সপোর্টেশন, বিট রোডস, বিট সেফটি অ্যান্ড সিকিউরিটি, বিট এভরিথিং, বিট এনিথিং, এগুলোর সমস্ত কিছুর পিছনেই কিন্তু একটা বিউরোক্র্যাট বা সিভিল সার্ভেন্টের কন্ট্রিবিউশন আছে। অবশ্যই লোয়ার অর্ডার্সেরও কন্ট্রিবিউশন আছে, অবশ্যই আমি বলবো না, সবার কিন্তু সেখানে একটা বিউরোক্র্যাটেরও কিন্তু একটা হিউজ পার্ট কিন্তু রোল প্লে করছে। সো ইন দ্য সোসাইটি ওয়ের এভার ইউ গো, be it West Bengal, be it any part of state in India, obviously একটা bureaucraটের, even একটা country-তেও, internationally, globally-ও, bureaucrats are the silent contributor. We don't make such noises, but we হ্যাঁ, সেই silently contribute to the society. সর্দার বল্লভভাই প্যাটেল কোটেড করেছিল, কি বলে, স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া, বিউরোক্রেসি ইজ দ্য স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া। আচ্ছা অবশ্যই। আচ্ছা, একটু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে একটু শর্ট আমি একটা ভিউ নিতে চাই। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তোমার কি আছে? আমি 2010-এ আমি মাধ্যমিক দিই, 2012-এ আমি উচ্চ মাধ্যমিক, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমি কম্পারেটিভ লিটারেচার নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, এবং 2017-এ আমি আমার কম্পারেটিভ লিটারেচার নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও করেছি। ওকে, কম্পারেটিভ লিটারেচার, ওকে, ইন্টারেস্টিং। ওকে ওকে, নাইস। আচ্ছা, এই ডব্লিউবিসিএস এর জার্নি কিভাবে শুরু হলো, এন্ড কিভাবে জার্নি চলেছে, এন্ড ডব্লিউবিসিএস জার্নি কি শেষ হয়েছে নাকি আরো কিছু এক্সপ্লোর করার ব্যাপার আছে? ডব্লিউবিসিএস এর জার্নি, সত্যি কথা বলতে আমার একদম, টু বি ভেরি অনেস্ট, আমি নিজেও জানি না কি করে আমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করে গেছি। কারণ আমার মনে আছে 2020 ডব্লিউবিসিএসটা হয়েছিল, ইফ আই ক্যান রিকল, 6th or 8th of February, মোটামুটি ফেব্রুয়ারি মাসে হয়েছিল, আমার এক্সাক্ট আমি ঠিক রিকল করতে পারছি না। আই স্টার্টেড মাই মানে ডব্লিউবিসিএস জার্নি অন 19th of August 2019, 2019 অগস্ট থেকে শুরু করেছি। হুম। তো এই মোটামুটি এই 6-6.5 মাসের প্রিপারেশন, আমি প্রিলিমস, প্রিলিমস। 6-6.5 মাসের পড়াশোনা, মানে 6 মাসও না বোধহয় আমি যদি ধরি। 19th of August থেকে আমি যদি শুরু করি, 19th of August থেকে 19th মানে 6th of February, মানে নট ইভেন 6 months, 5 months few days। তো সেখানে আমি 5-5.5 মাসের প্রিপারেশনে আমি কি করে প্রিলিমস লাগিয়ে দিলাম, এটা আমার নিজের কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার, যাই হোক না কেন। তারপরে 2000, মানে সত্যি কথা বলতে প্রথমে তো মানে অ্যাট দ্য বিগিনিং মান্থস অফ 2019 আমি তো একটা দোটানায় ছিলাম যে আমি সিভিল সার্ভিসের দিকে যাব নাকি ব্যাংকের দিকে যাব। কারণ অ্যাজ আই হ্যাভ সেড আর্লিয়ার, যে আমার পরিবারে অনেকে আছে যারা নেভিতে আছে, অনেকে আছে যারা আর্মিতে আছে, অনেকে আছে যারা পুলিশেও আছে, বিএসএফেও আছে, সিআরপিএফও আছে। ঠিক আমার পরিবারে কিন্তু অনেকে এরকমও আছে যারা কিন্তু ব্যাংকেও চাকরি করে। যেমন ফর সব থেকে বড় এক্সাম্পল আমার নিজের বাড়িতেই আছে। আমার বাবা এক্স ব্যাংক এমপ্লয়ি ছিলেন পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকে, আর আমার দিদি এখন বর্তমানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে অ্যাজ আ সিনিয়র RRB। অফিসার হিসেবে, হ্যাঁ না না হ্যাঁ আরআরবি, রিজিয়নাল রুরাল ব্যাংক, সেখানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে কিন্তু স্কেল 1 অফিসার হিসেবে এমপ্লয়েড। খুব তাড়াতাড়ি হয়তো স্কেল 2 হতে চলেছে, স্কেল 2 প্রমোটেড হবে, মানে স্কেল 2 তে প্রমোশন পাবে আর কি, খুব রিসেন্টলি হতে পাবে, হয়তো আর কয়েক মাসের মধ্যেই। এবার বিষয়টা হচ্ছে, এবং আমাদের পরিবারে এরকম আরো অনেকে আছে আর কি, আমার কাকার মেয়ে আছে, আমার বড় কাকার মেয়ে আছে, আমার ছোট কাকার মেয়ে আছে, আরো পরিবারে 1-2 জন আছে আর কি, মানে মোটামুটি 4-5 জন 6 জন আছে যারা ব্যাংকে আছে। তো মানে সেখানে আর সব থেকে বড়, তোমার উপর হ্যাঁ একটা প্রেশার ছিল আগে থেকে, সাকসেসফুল হ্যাঁ, হওয়া মানে আমি নিজে একটা সাকসেসফুল দোটানায় ছিলাম যে আমি মানে সিভিল সার্ভিসের দিকে যাব নাকি ব্যাংকের দিকে যাব। তা প্রথম কয়েক মাস তো এটাই কেটে গেল। আর মানে আই নিড টু সে ওয়ান থিং, যে আমি যখন 2019 আমি যখন প্রিপারেশন শুরু করেছি, আমার দিদি কিন্তু অলরেডি এমপ্লয়েড, আমার দিদি কিন্তু 2018 সালে চাকরি পেয়েছে। তো সেখানে মা বারবার করে বলছিল যে কি দরকার ওইদিকে যাওয়ার, ব্যাংকের চাকরিতে ঢুকে যা, ব্যাংকের চাকরি কর, বাবা ব্যাংকে আছে, দিদি ভাই ব্যাংকে আছে, দিদি ব্যাংকে আছে, তো ও তোকে সুন্দর করে গাইড করে দেবে, দিদি তোকে সুন্দরভাবে গাইড করে দেবে, ব্যাংকে যা। তো প্রথম কয়েক মাস তো এই দোটানাতেই চলে গেল যে আমি কি করব না করব।
তো একদিন একটা ওই টেড টকের মতন হলো আর কি, পেপ টক যেটাকে বলে আর কি, নিজের সাথে কথাবার্তা বলা হুম, যে আমি কি চাই জীবনে। পরিবার কি চাওয়ার থেকে সবথেকে ব্যাপার হচ্ছে যে আমি কি চাই, বিকজ আমি একটা প্রথম জিনিস মনে করি, প্রথম ইডিওলজি সেটা হচ্ছে এমন কোনো চাকরি করো যেটাতে তুমি খুশি হবে, নাই কি পরিবার খুশি হবে। তা একদম সেখানে ট্রু, একদমই সেখানে ট্রু। ভাবলাম যে না, আমার যখন একটা ইচ্ছে আছে, একটা লক্ষ্য আছে যে ডাব্লিউবিসি বা মানে সিভিল সার্ভেন্টের দিকে যাওয়া আর কি। তো তারপরে আমি নিজে একটা বিবেচনা করলাম, আফটার 2 or 3 days টকিং টু মাই সেলফ, নিজে বিবেচনা করে একটা ভাবনা চিন্তা করলাম যে ঠিক আছে চলো তাহলে লেটস গো ফর সিভিল সার্ভিসেস। সেখান থেকে তারপরে যাত্রা আস্তে আস্তে শুরু। আর এখনো সিভিল সার্ভিসের যাত্রা এখনো শেষ হয়নি, কারণ আমি একটা প্ল্যানিং চলছে, মানে প্ল্যানিং চলছে না আর কি, অনেকটা এক্সিকিউশন স্টেজেও পৌঁছে গেছে, যদি এখন একটু ভাবনা চিন্তা করছি আর কি যে কি করবো না করবো, বিকজ আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রোজ অ্যান্ড কনস। তো সেখানে একটা ভাবনা চিন্তা চলছে যে আমি ইউপিএসসি প্রিপারেশনটা আস্তে আস্তে শুরু করবো আর কি। ওকে, এই বইপত্র জিনিসটাই সমস্ত নেওয়া আছে, কিন্তু এখনো বই খাতা খোলা হয়নি আর কি, এখন ভাবনা চিন্তা চলছে যে এই এই করবো কি জিনিসটা আমি করবো না। এই জিনিসটা আমি এক্স্যাক্টলি জিজ্ঞেস করলাম যে তোমার যেরকম কেরিয়ার গ্রাফ দেখছি, তোমার সামওয়্যার আমার মনে হচ্ছিল এরপর এরপর ইউপিএসসি আসতে চলেছে, এই জন্য আমি কোয়েশ্চেনটা করলাম, জার্নি কি শেষ হয়েছে কি হ্যাঁ, আমার হয়নি। একটা ইচ্ছে আছে 2026 সালে ইউপিএসসি প্রিলিমসে বসা, এখনো প্রিপারেশন সেভাবে শুরু হয়নি, হয়তো আর 1-1.5 মাস বাদে হয়তো শুরু করব, কারণ এখন একটা মানে অফিসের একটা অবশ্যই একটা অফিসের একটা প্রেশার থাকে কাজের, অফিসের কাজ করে তারপরে একটা চিন্তার মধ্যে আছি যে কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কবে হ্যাঁ কল হ্যাঁ আসবে, কবে মেডিকেল টেস্ট হবে, এগুলো একটা ব্যাপার থাকে আর কি। তো এগুলো সমস্ত কিছু সামলে নিয়ে যখন মোটামুটি একটু ঝড়টা একটু যখন শান্ত হবে, তখন আস্তে আস্তে আমি আবার ইউপিএসসি প্রিপারেশন একটু একটু করে শুরু করে দেবো। ওকে ওকে ওকে, প্লিজ প্লিজ লেগে থেকো, প্লিজ লেগে থেকো, যতই প্রবলেম হোক হ্যাঁ, না কেন দেখি প্লিজ ইচ্ছে লেগে আছে, থেকো, দেখি এখন প্লিজ লেগে থেকো। লেগে তো লেগে থাকাটা তো অবশ্যই, লেগে তো থাকতেই হবে, দেখি কোথায় কি হয় না হয়, বাট আই উইল গিভ মাই বেস্ট। এবার বাকিটা কি হবে না হবে, বাট আই উইল গিভ মাই আটমোস্ট লেবার অ্যান্ড আটমোস্ট হার্ড ওয়ার্ক টু ক্র্যাক দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি। হার্ডেস্ট এক্সাম অফ ইন্ডিয়া, এন্ড শুধু ইন্ডিয়া না, আমার মনে হয় হার্ডেস্ট এক্সাম, ওয়ান অফ দ্য হার্ডেস্ট এক্সাম অফ দ্য ওয়ার্ল্ড, ইউপিএসসি। হ্যাঁ, ইট হ্যাজ বিন রেকগনাইজড এজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট এক্সামিনেশন হ্যাঁ গ্লোবালি। হ্যাঁ, গ্লোবালি। অবশ্যই হ্যাঁ। আর হুম। যতদিন না অব্দি ট্রেনিং হচ্ছে বাড়ির কাছাকাছি থাকার সুযোগ হবে, সামথিং গুড। ব্যারাকপুরে হ্যাঁ, লাটবাগান আমার বাড়ি ব্যারাকপুরে থেকে খুব একটা বেশি দূর নয় আর কি। হ্যাঁ, ব্যারাকপুরে থাকার সুযোগ আমার হবে। বাড়ি সোদপুর আর লাটবাগান, মানে ওই মাঝখানে শুধু খড়দা হ্যাঁ হ্যাঁ, টিটাগড় পড়ছে আর কি, একদমই খুব একটা কাছাকাছি, বেশি দূর একদমই না। কাছাকাছি। হ্যাঁ, একদমই আমি কাছাকাছি, মানে যদি দেখি 25 to 30 minutes অফ 25-30 minutes অফ একদমই ডিস্টেন্স বাই কাছাকাছি। রোড। হ্যাঁ হ্যাঁ, আগের বার ডিএসপি পাসিং আউট প্যারেডে আই ওয়াজ ইনভাইটেড, গেছিলাম। ইট ওয়াজ হেল অফ এ গুড এক্সপিরিয়েন্স, মানে মোটিভেশন কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আই ক্যানট এক্সপ্লেন। অ্যান্ড সামথিং দ্যাট আই এম রিগ্রেটিং, বাট আমি আমার প্রেফারেন্সে গ্রুপ এ কে রেখেছি, সেদিন আমি খুব রিগ্রেট করলাম যে ওয়াই নট গ্রুপ বি, গ্রুপ বি কে আমি কেন রাখিনি, সেদিনকে না, খুব রিগ্রেট করলাম। গ্রুপেও ভালো আমি বলবো না, ওই ওই যে বললাম যে বিউরোক্র্যাটস সাইলেন্ট কন্ট্রিবিউটর, হ্যাঁ একটা হ্যাঁ, ভিডিও একদমই কিন্তু একদমই। হ্যাঁ অবশ্যই প্যারেড ফ্যারেড হয় না, অবশ্যই অবশ্যই, কারণ আমরা আহ, এই প্যারেড ড্রিল এগুলোকে আমরা সবসময় মানে এগুলো অবশ্যই আমাদের মানে শরীরের মধ্যে একটা মানে চিলনেস এনে দেয় আর কি, যে একটা এই শরীরের মানে আর কি লোম খুব খারাপ করে দেওয়ার মতো একটা ব্যাপার চলে আসে অবশ্যই। বাট বিডিও অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফর রেভিনিউ খুবই ভালো অপশন, এগুলো এগুলো কিন্তু খুবই খুব ভালো, ভালো খুবই অপশন। ভালো। রাদার আমি ডিএসপির পরে কিন্তু সেকেন্ড প্রেফারেন্স বিডিও আর থার্ড প্রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফর রেভিনিউ রেখেছিলাম। ওকে ওকে, আচ্ছা একটা কোয়েশ্চেন আমি করতে চাই, দ্যাট ইজ হুম। কোচিং ভার্সেস সেলফ প্রিপারেশন। এইটার মধ্যে অনেকেই এই প্রশ্নটা করে। ঠিক আছে, আমি বেসিক কোচিং নিয়েছিলাম, লেটার আই শিফটেড টু সেলফ প্রিপারেশন জেনারেলি ফ্রম ইউটিউব। এটা এখানে তোমার কি মন্তব্য হবে, কোচিং ভার্সেস সেলফ প্রিপারেশন? মানে এরকম আমি বলছি না যে চুজ ওয়ান, আমি এটাও বলতে পারি যে তুমি একটা ধরো মাঝখানে একটা নেক্সাস খুঁজে নাও যে কিভাবে করা যেতে পারে, কিছুটা তুমি কোচিং থেকে গাইডেন্স নাও, নিয়ে সেলফ প্রিপারেশন করো। এটা তুমি এটার উপর কি বলতে চাইবে, যেহেতু মাল্টিপল টাইমস তুমি এক্সামটাকে ক্লিয়ার করেছো, এই জন্য আমি কোশ্চেনটা করলাম। বিখ্যাত কথা আছে, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। হুম হুম হুম। সেখানে বাট অবশ্যই নিজের পড়াশোনাটা হচ্ছে, কারণ আমি যখন একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে যখন ঢুকে আছি, অবশ্যই আমি কোনো ইনস্টিটিউশনকে হেট করছি না, কারণ আমি নিজে একটা ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছি, তো অবশ্যই সেখানে হেট করার তো কোনো জায়গায় আসছে না। তো আমি কখনোই এই কথাটা বলবো না যে ইনস্টিটিউশনে পড়াশোনা মানে করতে, মানে আমি এটা পক্ষেও যাবো না আবার বিপক্ষেও যাবো না, হুম হুম হুম। বাট আই উড সে যে, কারণ একটা সিভিল সার্ভেন্টের মানে একটা অ্যাসপিরেন্ট থেকে যখন আমি সিভিল সার্ভেন্ট হচ্ছি, একটা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট থেকে যখন আমি একটা সিভিল সার্ভেন্ট যখন হয়ে যাচ্ছি, এই যে জার্নিটা, অবশ্যই একটা চাকরি পেয়ে গেলাম সেটা অবশ্যই একটা আলাদা ব্যাপার, মানে আনএমপ্লয়েড থেকে এমপ্লয়েড হয়ে গেলাম, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু শুধু এই পাশ ফেল কিন্তু নয়, পাশ করে গেলাম বা ফেল করে গেলাম, শুধু এটার মধ্যে কিন্তু আবদ্ধ নয়, এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এটা কিন্তু একটা জার্নি। হুম। এটা তোমাকে অনেক কিছু শেখাবে। শুধু তোমাকে কয়টা বইয়ের মধ্যে আমি তোমাকে মানে সেই আয়রন, সে বারের মতন করে সেই জেলের যে বারগুলো হয়, আমি ওখানে আয়রন বারদের মধ্যে আমি তোমাকে কিছু বইয়ের মধ্যে ফেলে দিলাম না, অনেক কিছু শেখাবে। সোসাইটি সোশ্যাল বিং হিসেবে শেখাবে, তোমাকে ভালো করে শেখাবে, তোমাকে অনেক বেশি সেলফ অ্যাওয়ারনেস জাগাবে তোমার মনের নিজের ভেতরে। নিজের ব্যাপারে নিজে শেখা যাবে যে ওকে আমার মধ্যে শুধু এই নিজের কোয়ালিটিগুলো ব্যাপারে ছিল। না, এই গোটা সমাজের ব্যাপারে, কারণ হুম তুমি যখন একটা
পড়াশোনা যখন তুমি করছো, যখন প্রত্যেকদিন যখন পড়াশোনা করছো, ইউ আর বিকামিং মোর অ্যান্ড মোর অ্যাওয়্যার অফ ইউর সোসাইটি। অ্যান্ড যে চেঞ্জেস গুলো এসছে, আগে কি ছিল, এখন কি হচ্ছে, কি চেঞ্জেস এসছে, কিরকম করে যে স্মুথ ট্রানজিশনটা হয়েছে, দিস উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য সোসাইটি বেটার, ইন আ বেটার ওয়ে। অবভিয়াসলি ইন আ পজিটিভ ওয়ে, নট ইন আ নেগেটিভ ওয়ে, অবশ্যই, কারণ সবকিছু একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে। ইন আ পজিটিভ ওয়ে ইট উইল মেক ইউ আ বেটার সোশ্যাল বিং। আর সব থেকে বড় হচ্ছে, তোমাকে আরো অনেক কিছু তোমার মধ্যে কিছু ডেভেলপ করবে, ইউর পার্সোনালিটি, ইউর ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ইউর টাইম ম্যানেজমেন্ট। কারণ এগুলো কিন্তু তুমি দেখবে প্রত্যেকটা যে সিভিল সার্ভেন্ট যারা হচ্ছে, প্রত্যেকটা, এবং যারা মানে প্রায় কাইন্ড অফ একটা মানে ক্র্যাকিং একটা স্টেজে চলে গেছে, তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক ট্রেডগুলো তুমি পাবে। ধৈর্য, সহ্য, নট জাম্পিং টু কনক্লুশন। মানে হুম হাউ আ সিভিল সার্ভেন্ট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল পার্সন। আমরাও কিন্তু রক্ত মাংস জল দিয়ে ঘেরা মানুষ, হুম সবাই কিন্তু তাই। কিন্তু হোয়াট মেক্স মি ডিফারেন্ট ফ্রম দ্য আদার পার্সন, এই যে ক্যারেক্টারিস্টিক ট্রেড গুলো। কারণ আজকে যে ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছে, যারা, তারা তো একটা ক্যান্ডিডেটকে যখন দেখছে, তাদের মাথার মধ্যে প্রথমে একটা জিনিস খেলছে, সেটা হচ্ছে যে ইজ দিস ক্যান্ডিডেট সুটেবল টু হোল্ড আ পোস্ট। হুম আমি এক্স্যাক্টলি কি একে এরকম একটা চেয়ারে বসিয়ে কি গুরু দায়িত্ব দেবো? অ্যাম আই ডুইং দ্য রাইট থিং? হুম তাহলে ওই যে একটা ব্যাপার যে অ্যাম আই ডুইং দ্য রাইট থিং, এই যে উত্তরটা ইয়েস অর নো, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ট্রেড দ্যাট মেক্স মি ডিফারেন্ট ফ্রম আদার অর্ডিনারি হিউম্যান বিংস। ওকে ওকে নাইস এই জিনিসটা কিন্তু শুধু মানে এটা কিন্তু পাশ ফেলের বাইরে চলে যাচ্ছে। হুম হুম এটা কিন্তু তোমার পুরো জার্নি তোমাকে শেখাচ্ছে, এথিক্স শেখাচ্ছে, পুরো পুরো মোরালিটি জার্নিটা শেখাচ্ছে, নিজেকে মোল্ড করছে, মানে আই এম মোল্ডিং মাইসেলফ, দিস ইজ ট্রু। ডিসিশন মেকিং। সব থেকে বড় হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেক্ট ইয়েস করছি যে ইয়েস ইয়েস ট্রু 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 এই যে একটা ব্যাপার, 100%। একটা সিরিয়াস যে ক্যান্ডিডেট হয়, একটা সিরিয়াস যে অ্যাসপিরেন্ট হয়, সে কি করে যে নট চ্যালেঞ্জিং আদার্স। আমার কিন্তু লড়াইটা অন্য কারোর সাথে নয়, আমার লড়াইটা নিজের সাথে। হাউ ডু আই মেক মাইসেলফ বেটার ফ্রম হোয়াট আই ওয়াজ ইয়েস্টারডে। এই দিস উইল মেক মি অ্যাজ এ গুড হিউম্যান বিং। এই যে চ্যালেঞ্জটা, এই যে নিজেকে ডেভেলপ করাটা, এটা কিন্তু তুমি ততক্ষণ রিয়েলাইজ করতে পারবে না যখন তুমি একটা অ্যাসপিরেন্ট না হচ্ছ। হুম হুম ট্রু ট্রু ট্রু। আমার স্যার বলতেন, বিফোর বিইং অ্যান অফিসার বিহেভ লাইক অ্যান অফিসার, ওয়ার্ক লাইক অ্যান অফিসার। তো এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ট্রু। নিজের প্রিপারেশনে যদি রিলিজিয়াসলি নিজের প্রিপারেশন না করা হয়, আমার মনে হয় না সে তুমি ইউ আর সুটেবল ফর দ্যাট পোস্ট, বিকজ পোস্টে গেলে তোমাকে রিলিজিয়াসলি সেই কাজটাই এক্সিকিউট করতে হবে। আচ্ছা। শুধু রিলিজিয়াসলি না, মেটিকুলাসলিও করতে হবে। মানে তোমাকে নিউট্রাল স্টান্স নেবে, দ্যাট উইল বেনিফিট বোথ, হ্যাঁ বোথ হ্যাঁ দ্য পিপল অ্যান্ড দ্য সোসাইটি। কারণ তুমি যখন একটা পোস্টে যখন তুমি বসছো, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি। তুমি একদমই ওখানে নিজের স্বার্থে না, তুমি ওখানে জনগণের স্বার্থে বসছো। একদমই ট্রু তোমাকে একদমই ট্রু। জনগণ এবং সমাজ, কারণ কথাটার মধ্যে আছে সিভিল সার্ভেন্ট, মানুষের সেবক। মানুষের সেবক অনেকে এটাকে মানুষের বলে চাকর, বাট এই যে বললাম, ডোন্ট লুক ইনটু দ্য নেগেটিভিটি অফ থিংস। ঠিক ঠিক। সমাজ সেবক, জনসেবক। তা তোমাকে তোমার আগে কথাটার মধ্যেই আছে জনসেবক। তো তোমাকে তোমার আগে জনগণ এবং তোমার আগে সমাজকে রাখতে হবে। তো তুমি যে ডিসিশনটা নিচ্ছ, দ্যাট শুড বেনিফিট বোথ দ্য পিপল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি। আচ্ছা ইন্দ্রনীলদা, একটা প্রাইম কোশ্চেনের উত্তরটা আমি পেলাম না, যেটা কোচিং আর সেলফ প্রিপারেশনের মধ্যে আমি বলেছিলাম। হুম। আমি নিজেও বললাম আই স্টার্টেড উইথ এ কোচিং, বাট দে কুডন্ট গাইড মি ওয়েল এনাফ। লেটার আই ফাইন্ড মাই পিস ইন সেলফ প্রিপারেশন। আমি এক্সপ্লোর করার মাধ্যমে একটা হিট অ্যান্ড ট্রায়াল করতে 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 এরকমই তোমার মতনই সিলেক্টেড ক্যান্ডিডেট, তাদের ইন্টারভিউ দেখতে দেখতে ফ্রি টাইমে এটাকে আমি হবি বানিয়ে নিয়েছিলাম। চলো, এরা কি বলছে, দিস ভেরি 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 ইম্পর্টেন্ট। এরা যেভাবে পড়েছে, যে জিনিসটা পড়েছে, অ্যাটলিস্ট আমি সেটাকে ট্রাই করতে পারি। আমি বলছি না 100% সেটা হিট হবেই হবে, বাট অ্যাটলিস্ট ট্রাই করতে পারি। এবং দেখে মনে হচ্ছে ইট ওয়ার্ক আউট ফর মি। তো এখানে এই জিনিসটাই আমি কোয়েশ্চেনটি আমি আরেকবার তুলে ধরবো, যে কোচিং ভার্সেস সেলফ প্রিপারেশন, এটা নিয়ে আমি না ঠিক ক্লিয়ার জবাব পেলাম না। এটা আমার মধ্যে এই ক্লারিটিটা নেই, এবং আমার মনে হয় অনেক অ্যাসপিরেন্টের মধ্যে এই ক্লারিটি নেই। এই কোয়েশ্চেনটা আমি তুলে ধরেছিলাম। দেখো, আমি তোমাকে দুটো পক্স বলছি, দুটোরই, বোথ ফর ইনস্টিটিউশন এন্ড বোথ ফর সেলফ স্টাডি। আমি প্রোজ অ্যান্ড কনস দুটোই বলছি। হুম হুম আমি প্রথমে ইনস্টিটিউশনে চলে আসছি। ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে যখন তুমি যাচ্ছ, তার কিছু প্রোজ আসছে। প্রোজ কি? প্রোজ বলতে কি, যে তুমি ওখানে একটা এক্সপার্ট গাইডেন্স পাচ্ছ, যারা হয়তো বছরের পর বছর হয়তো হাজার হাজার সিভিল সার্ভিসদেরকে হয়তো ক্র্যাক করেছে, যারা হয়তো একসময় অ্যাসপিরেন্ট ছিল, একসময় তাদের ইনস্টিটিউশনের স্টুডেন্ট ছিল, যারা এখন বর্তমানে সিভিল সার্ভেন্ট হয়ে গেছে। আমি পার্সোনালি যদি স্পিকিং বলি, আমি একটা সার্টেন ইনস্টিটিউশন থেকে আসছি। তো সেই সার্টেন ইনস্টিটিউশনে কিন্তু প্রচুর সিভিল সার্ভেন্টসরাও কিন্তু, মানে প্রচুর অ্যাসপিরেন্টসরা কিন্তু আমি সিভিল সার্ভেন্টস হতে দেখেছি। যে সেখানে সেখানে যে টিচার্সরা থাকে আর কি, সেই টিচার তোমাকে বেটার গাইডেন্স দিতে পারবে, সেই টিচার তোমাকে অনেক বেশি এক্সপার্টলি তোমাকে ফলো করতে পারবে। এবং তুমি যখন একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে যখন তুমি ঢুকে যাচ্ছ, তখন কিন্তু তোমার পড়াশোনাটা কিন্তু অনেক বেশি মানে মানে অর্গানাইজ। রিফাইন্ড হচ্ছে আর কি। হ্যাঁ, রিফাইন্ড হচ্ছে অনেকটা বেশি, কারণ তুমি অনেকটা সিলেক্টিভ স্টাডি করছো। সিলেক্টিভ স্টাডি বলতে কি? সিলেক্টিভ স্টাডি বলতে উইচ ইজ ইম্পর্টেন্ট ফ্রম এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, এবং সেটা দিচ্ছেই, গাইডেন্স দিচ্ছে হচ্ছে সেই এক্সপার্ট টিচাররা। এবার এটা হলো প্রোজ। একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকছে, একটা সীমাবদ্ধ পড়াশোনা হচ্ছে, 10টা থেকে 5টা অব্দি পড়াশোনা হচ্ছে। হ্যাঁ,
আগে পিছে অবশ্য পড়াশোনা হচ্ছে, বাট তুমি একটা এক্সপার্ট গাইডেন্স পাচ্ছ, সিলেক্টিভ স্টাডি পাচ্ছ, যেটা তোমাকে পরবর্তীকালে প্রিলিমসে বা মেইনসে বা অনেক সময় কিন্তু ইন্টারভিউতেও কিন্তু ক্র্যাক করতে সাহায্য করে। কেন? কারণ এই আমরা সার্টেন ইনস্টিটিউশনসে দেখছি, এবং এখন তো এটা রীতি হয়ে গেছে, মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনে কিন্তু মক ইন্টারভিউর একটা প্রথা শুরু হয়ে গেছে। সেটা বহু বছর ধরেই শুরু হয়ে গেছে, এবং আমরা এখন বর্তমান সময় দেখছি এটার কিন্তু মানে এটা অনেকটা বেশি বেড়ে গেছে আর কি, যে মক ইন্টারভিউ মোটামুটি সমস্ত ইনস্টিটিউশনেই হচ্ছে আর কি। এবার এটা হয়ে গেল প্রোজ। কনস কি? সেই কনসটা আবার কিন্তু সেলফ স্টাডির একটা প্রোজ বলতে পারো। হুম কনস হচ্ছে যে তোমার পড়াশোনাটা হচ্ছে না। এবার হুম যদি আমি বলি যে পড়াশোনাটা কি, পড়াশোনাটা হচ্ছে কি, পড়াশোনাটা হচ্ছে আমি একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আমি পড়ে আছি, তখন আমি তার ডিরেকশনে কিন্তু সিলেক্টিভ স্টাডিতে পড়ছি। হুম মানে আমার কিন্তু নিজের জাজমেন্ট ভ্যালু কিন্তু, মাই জাজমেন্ট হোল্ডস নো ভ্যালু, হুম মাই জাজমেন্ট হোল্ডস নো ভ্যালু, বা মাই ডিসিশন হোল্ডস নো ভ্যালু, বিকজ আই এম ট্রাস্টিং মাইসেলফ টু দ্য ইনস্টিটিউশন। যে ইনস্টিটিউশন আছে, হ্যাঁ নিশ্চয়ই এতজন পড়াশোনা করছে, এতজন পাস করেছে, তার মানে এই যা গাইড করছে সঠিক গাইড করছে। হুম কিন্তু নিজের যে একটা বিবেচনা, যেটা আমি একটা সাবজেক্টে দুটো তিনটে বই পড়ে যেটা আমি পাবো, যে হ্যাঁ হুম নিজে আমি বিবেচনা করবো যে কোন এরিয়াগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, কোন এরিয়াগুলো আমার কাছে ইম্পর্টেন্ট না। হুম ইন সেলফ জাজমেন্টটা কিন্তু আমার ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে যখন ঢুকে যাচ্ছে, তখন কিন্তু সেটা কাইন্ড অফ ডিমিনিশই হয়ে যাচ্ছে, টু আ লার্জার এক্সটেন্ট এটা ডিমিনিশ হয়ে যাচ্ছে। গুড কিন্তু আমি গুড যখনই পয়েন্ট সেলফ স্টাডি করবো, তখন এই পড়াশোনাটা হবে। পড়াশোনা বলতে কি? পড়াশোনা করতে এই যে আমি মার্কেটে ঘুরছি, আমি ভিন্ন লোকের সাথে কথা বলছি, ভিন্ন ভিডিও দেখছি, ভিন্ন বই ঘাটছি, সেই বইগুলো পড়ছি, তাতে আমি বিবেচনা করতে পারছি যে হ্যাঁ এই সেগমেন্টগুলো ভালো, বা এই বইটার এই পোর্শনগুলো ভালো, বা এই বইটার এই চ্যাপ্টারগুলো ভালো। এগুলো তোমার কাছে তখনই হবে যখন তুমি সেলফ স্টাডি করবে। ওকে একটা চ্যাপ্টার আমি পুরোটা পড়ে নিলাম, পরে আমার মাথায় হিট হলো, ওকে দিস পার্ট কেম ইন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দিস পার্ট কেম ইন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট বা এই কোশ্চেন। প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, এই ইয়েস, পার্টটা হয়তো লিঙ্ক ইম্পর্টেন্ট। এটা লিঙ্ক কিন্তু তুমি লিঙ্ক যখন ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে যখন তুমি ঢুকে আছো, তখন কিন্তু হচ্ছে না। এখন তুমি যখন একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে পড়ে আছো, আমি সাপোজ ফর এক্সাম্পল আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনই ধরলাম। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের তুমি যখন একটা ইনস্টিটিউশনের বই দেখবে, আর একটা মার্কেটে আনা বই দেখবে, মানে বিখ্যাত কোনো লেখকের বই, পুনাম দালালি ধরলাম, কারণ পুনাম দালালি ইজ ওয়াইডলি সার্কুলেটেড বুক। আমরা হিস্ট্রি হুম বই বলতে পুনাম দালালি পড়ি আর কি। ইউপিএসসিতে আর.এস. শর্মা, কিন্তু পুনাম দালালও চলে, বাট ডব্লিউবিসিএস যারা ক্র্যাক করেছে প্রিভিয়াসলি এবং বর্তমানে এবং হুম ফিউচারে যারা ক্র্যাক করবে, তাদের সবার মুখের মধ্যে একটা নাম কমন শুনবে, সেটা হচ্ছে পুনাম দালাল দাহিয়া। তুমি পাশে একটা ইনস্টিটিউশনের বই রাখবে, আর আরেকটা পুনম দালাল দাহিয়া রাখবে, হুম ইনস্টিটিউশনে দেখবে কতটা মার্জিত, একদম যেটা মানে একদম কাইন্ড অফ ধরানো, পয়েন্ট আকারে দেওয়া আছে, বুলেটিনস, একদম ধরানো, একদম বুলেটিন, একদম বুলেটিন, মানে মুখস্থ মানে করে নাও, একদম পড়ে নিয়ে চলে যাও, মানে ইউ দেখেই আর। মনে হচ্ছে যে হ্যাঁ ওটা একদম মানে এমসিকিউর জন্যই তৈরি হয়েছে এই পয়েন্টটা। হুম হুম কিন্তু তুমি যখন এই বইটা পড়ছো, তুমি একটা লার্জার স্পেকট্রাম অ্যাড করছো। তুমি শুধু এই পয়েন্টটা পড়ছো না, ওই পয়েন্টের আগে পিছিয়েও করছো, যে কেন ওই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, সেটার মানে আগে পিছিয়ে তুমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়তে পারবে আর ট্রু কি, ট্রু। which will make your study more raw and which will make your study more deep. ইনস্টিটিউশনাল কম্প্রিহেনসিভ। পড়াশোনা will not make you deep. ইনস্টিটিউশনাল পড়াশোনা will make you, মানে তোমাকে গাইড করবে ইন আ সার্টেন ওয়ে। একটা ট্রেনে রেল ট্র্যাক যদি না থাকে, ট্রেন যে কোনো জায়গায় চলে যাবে। হুম 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 রেল লাইনটা আছে বলে না রেল ট্র্যাকটা সেভাবে যাচ্ছে, তাহলে রেল লাইনটা হচ্ছে, রেল ট্র্যাকটা হচ্ছে তোমার ইনস্টিটিউশন, আর ট্রেনটা হচ্ছে যেখানে তুমি চলছো, ও ট্র্যাক যেরকম ভাবে যাচ্ছে তুমি সেভাবে যাবে। কিন্তু যদি একটা লার্জার স্পেকট্রামে যদি পড়তে যাও, তাহলে সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা তো এখন আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি 2025 সাল থেকে, এখনো যদিও সেটা লাগু হোল্ড হয়নি। করে রাখা হয়েছে, বাট আমরা এটা শুনেছিলাম যে 2025 সাল থেকে ইউপিএসসির প্যাটার্নে ইন্ট্রোডিউস করতে চলেছে, হুম যেখানে আমি একটা বলবো যে ফাউন্ডেশন ভীষণ স্ট্রং হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদমই। ফাউন্ডেশন যদি স্ট্রং না হয়, কেন? কারণ আমরা দেখছি যখনই পুরো রাইটিং প্যাটার্ন যখন চলে আসছে ইন মেন্স পুরোটাই, যেটা আমরা এতদিন ধরে দেখছিলাম যে পার্ট ডেসক্রিপটিভ পার্ট সাবজেক্টিভ, কিন্তু এখন জিনিসটা পুরোটাই সাবজেক্টিভ হয়ে যাচ্ছে, পুরোটাই ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, সাবজেক্টিভ আর থাকছে না। তো সেখানে কিন্তু ফাউন্ডেশন বিল্ড করাটা ভীষণ প্রয়োজন, কারণ ফাউন্ডেশন ভীষণ। বিল্ড যদি না করি, যদি ইউপিএসসির প্যাটার্নকে যদি সত্যি যদি ফলো করে থাকে, মানে যদি আমরা স্পেকুলেটও করে থাকি যে ইউপিএসসি প্যাটার্নকে ওরা মেটিকুলাসলি ফলো করছে, তাহলে সেটা যদি আমার ধারণা হয়, তাহলে কিন্তু আমার ফাউন্ডেশন বিল্ড করাটা ভীষণ প্রয়োজন হয়ে উঠছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ হ্যাঁ, কেন? কারণ ডেসক্রিপটিভে। আমরা ইউপিএসসির প্যাটার্ন এরকম অনেক প্রশ্ন দেখছি, যেগুলো কিন্তু মানে ফাউন্ডেশনের উপরে মানে জাজ করছে যে তোমার ফাউন্ডেশন কতটা স্ট্রং। সেইখানে একদম কিন্তু একদম। আমি দেখবো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে পড়াশোনার থেকে, এখন জানি না ইনস্টিটিউশন নিজের মোডাস অপারেন্ডি কি চেঞ্জ করতে চলেছে, যেটা ফিউচার ইভলভ। বলতে চলেছে। হুম 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 হ্যাঁ, কতটা ইভলভ করছে আর কি, কারণ একটা ফ্রেম অফ পড়াশোনা থেকে বেরিয়ে এসে আবার একটা নতুন ফ্রেমে এই যে ট্রানজিশনটা, সেটা কতটা স্মুথ হবে সেটা নির্ভর করছে প্রত্যেকটা ইনস্টিটিউশনের উপরে। বাট আই উড সে এই ফেজটাতে কমনলি আমরা কিন্তু দেখবো যে সেলফ স্টাডি ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ সেলফ স্টাডি তোমাকে ফাউন্ডেশন বিল্ড করতে ভীষণ স্ট্রং করে, এটা কোনো ইনস্টিটিউশন তোমাকে তৈরি করে দেবে না। একদমই একদমই ট্রু, ভেরি গুড। ডেসক্রিপটিভে ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফ্লো অফ থট অ্যান্ড ফ্লো অফ ইনফরমেশন। আমরা পড়লাম ধরুন আলাউদ্দিন খিলজি হ্যানা ত্যানা এমসিকিউ ওয়ান লাইনার পড়ে নিলাম, বাট হুম। এইগুলোর মধ্যে যে কানেকশনটা আছে, সেই কানেকশনটা সেলফ স্টাডি করলে, বই ঘাটলে, পুনাম দালাল দাইয়ার কথা বললাম, সেটা ঘাটলেই বোঝা যাবে যে এটার সাথে এটা লিঙ্কটা কি।
ধরো মার্কেট কন্ট্রোল পলিসির ব্যাপারে আমরা পড়ে নিলাম যে ধরো দিওয়ানি রিয়াসত পড়ে নিলাম আমরা, সেটা কেন এসেছিল? বা শাহানাই মান্ডি পড়ে নিলাম। শাহানাই মান্ডি পড়ে নিলাম আমরা, বাট সেটা কেন এসেছিল, কোন অর্ডিনেন্সের মাধ্যমে এসেছিল? এই জিনিসগুলো ওয়ান লাইনারে আমরা কোনোদিনই পাবো না। আমরা যখনই রিটেন বইতে থাকবে তখনই আমরা ফ্লো অফ চেইন অফ ইনসিডেন্টটা আমি রিটেনে এই ডেসক্রিপটিভ বা 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 পাবো। হঠাৎ করে কেন মার্কেট সিস্টেমটা আনতে হলো, কি এমন হ্যাঁ, প্রয়োজন হঠাৎ হয়ে গেল করে। যে এতগুলো আমার রাজা চলে গেল, আমার এতগুলো ইলতুৎমিশ চলে গেল, বালবন চলে হ্যাঁ, গেল, কুতুবুদ্দিন আইবাক চলে গেল, রাজিয়া সুলতান চলে গেল, গিয়াসউদ্দিন খিলজিও চলে গেল, তারপরে আলাউদ্দিন খিলজির হঠাৎ মনে পড়লো যে না বাবা, মার্কেট একটা কন্ট্রোলিং পলিসি আনতে হবে। কি মার্কেট কন্ট্রোল পলিসি আনতে হবে। কি 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 হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে অ্যান্ড হোয়াট মেড হিম ব্রিং দিস মার্কেট পলিসি টু টেক কন্ট্রোল ওভার দ্য মার্কেট? তাহলে সেটা তুমি কখনোই ইনস্টিটিউশনাল বইতে পয়েন্ট আকারে পাবে না, সেটা পড়তে গেলে তোমাকে সতীশ চন্দ্র পড়তে হবে, পুনন্দলাল পড়তে হবে। একদমই, একদমই। সেটা তখনই সম্ভব এবং when you are self study. এবং সেই মার্কেট কন্ট্রোল পলিসির ব্যাপারে পড়ে রিলেট করতে হবে যে সামওয়্যার স্মল পার্সেন্টেজ হিসেবে এটা এখনো ফলো করা হয়। স্টিল ইন ইন্ডিয়ান ইকোনমিক্স উই আর স্টিল ফলোইং দ্যাট মার্কেট কন্ট্রোল পলিসি। MSP এমএসপি, তারপরে কি বলে ক্রেডিট রেশনিং বা কি বলে ব্ল্যাক মার্কেট হোর্ডিং, যে সেটার এগেইনস্টে ল বার করা হয়েছিল। কেউ যাতে এমএসপি এর PDS উপরে পাবলিক চাল না ডিস্ট্রিবিউশন করতে পারে। সিস্টেম, হ্যাঁ, PDS পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, তো বা আমরা যদি দেখি FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা তো ফুড পুরো কর্পোরেশন হিস্টোরিক্যাল ইন্ডিয়া একটা ইয়ে, যে সেই একদমই, ইন্ডাস একদমই। ভ্যালি সিভিলাইজেশন আমরা দেখতাম যে তোমার ওই সমস্ত স্টক করে রেখে দিত হ্যাঁ, ইন কেস গ্র্যান্ড অফ এনি স্টক করা হতো। কন্টিনজেন্সি, বিকজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যে সমস্ত যে শহরগুলো বড় বড় যে শহরগুলো ছিল, যদি আমরা হারাপ্পা দেখি, মহেঞ্জোদারো দেখি, বা লোথাল যদি দেখি, এগুলো সমস্ত কিন্তু বড় বড় নদীর উপরে বিল্ড করা হয়েছিল, মানে তৈরি হয়েছিল। আর দে ওয়ার সাসেপ্টেবল টু ফ্লাডস, দে ওয়ার সাসেপ্টেবল, যে বড় বড় যেই শহরগুলো ছিল, দোজ ওয়ার সাসেপ্টেবল টু ন্যাচারাল ক্যালামিটিস। তো তখনকার সময় যে থিঙ্কিংটা, যে আমাকে এগুলো স্টোর করে রাখতে হবে, যে ইন কেস অফ কন্টিনজেন্সি যদি এরকম কোনো ফ্লাড যদি আসে, রিভার যদি তার কোর্স মানে ফ্লো কোর্সটা যদি চেঞ্জ করে, তাহলে আমাকে আমার শহরের লোককে ফিড করার জন্য আমাকে কিছু স্টোরেজ করে রাখতে হবে। এই কনসেপ্টটাই কিন্তু এখন মডার্ন থট হয়ে চলে এসেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে ওরা একদমই, একদমই। গোডাউনে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোল্ড স্টোরেজ থাকছে, প্রত্যেকটা জায়গায় আমরা স্টোরেজ ইউনিট দেখতে পাচ্ছি FCI এর, সেখানে খাবার স্টক করে রেখে দিচ্ছি, সেখানে খাবার স্টোর করে রেখে দিচ্ছি ইন কেস অফ এনি কন্টিনজেন্সি। সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমরা লকডাউনে দেখতে পাচ্ছি। লকডাউনে যেখানে গোটা মানে একটা প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে গেছিল, যেখানে কৃষি চাষ থেকে শুরু করে এগ্রিকালচারাল কাল্টিভেশন থেকে শুরু করে প্রোডাক্টিভিটি অনেকটা নেমে গেছিল, আমরা দেখেছি ইকোনমিতে অনেকটা ডাউনফল এসে গেছে। মেনলি সেখানে প্রোডাক্টটাকে তারপরে ট্রান্সপোর্ট করা সম্ভব হচ্ছিল না মার্কেট অবধি। সেখানে হ্যাঁ ইম্পোর্ট এক্সপোর্ট অনেকটা বন্ধ হয়ে গেছে, অনেকটা এফেক্ট হয়েছে। আমি বলবো না বন্ধ পুরো হয়ে গেছে, গ্লোবাল পুরো শাটডাউন তো হয়ে যায়নি, গ্লোবাল শাটডাউন হয়ে গেলে ইকোনমি কোল্যাপস করে যাবে, শুধু ইন্ডিয়ার না গোটা ওয়ার্ল্ডের ইকোনমি কোল্যাপস করে যাবে। কিন্তু অনেকটাই হ্যাম্পার হয়েছে সেখানে নিজেদের দেশের লোকদেরকে কি করে মানে ওই লকডাউনের ফেজটা, ওই শাটডাউনের ফেজটা কি করে লোকদের মুখের মধ্যে খাবার জোগান করা, এইটা যদি আজকে হারাপ্পা সিভিলাইজেশন যদি না আসতো, হারাপ্পা সিভিলাইজেশন যদি আমাদের এটা শিখিয়ে না যেত, তাহলে কিন্তু আমরা এটা আজকে মডার্ন ইন্ডিয়াতে কিন্তু আমরা বা মডার্ন সোসাইটিতে কিন্তু সেটা প্রয়োগ করতে পারতাম না। গুড, গুড। আমাকে চেনটা ফলো করতে হবে, কোথা একদমই, থেকে একদমই। আসছে। ভেরি গুড, ভেরি গুড। আমাদের এখন এটা মডার্ন সোসাইটি ইজ নাথিং বাট দ্য রেমিনিসেন্স অফ প্রিভিয়াস all the হিস্টোরিক্যাল ইভেন্টস। all the successful past societies. হ্যাঁ, অল দ্য সাকসেসফুল, ওই তো বললাম যে আমাদের এখন মডার্ন ইন্ডিয়ান সোসাইটি এবং পরবর্তীকালেও যে ইন্ডিয়ান সোসাইটি, আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসতে চলেছে, হ্যাঁ আজ থেকে 20 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর বাদে, সেখানে যে সোসাইটিটা বিল্ড আপ হবে, দ্যাট উইল বি নাথিং বাট দ্য রেমিনিসেন্স অফ দ্য গ্লোরিয়াস পাস্ট বা রেমিনিসেন্স অফ প্রিভিয়াস হিস্টোরিক্যাল ইভেন্টস। ওকে, একদম, একদম। 150 মার্কস মানে কিন্তু তোমাকে প্রচুর মেরিট মানে লিস্টের বাইরে ভিতরের ব্যাপার। বাইরে ভেতরে ছাড়ো, মেরিট লিস্টের মধ্যে তুমি মানে 150 নম্বরের ডিফারেন্স, মানে একজন 50-এর মানে র্যাঙ্ক 50 পেছনে চলে যাচ্ছে, একজন টপ 20-র মধ্যে চলে আসছে। একদম। কারণ ওপরের দিকের র্যাঙ্কের কিন্তু হ্যাবক, মানে ওপরের দিকে যারা র্যাঙ্ক আছে তাদের কিন্তু মার্কসের ডিফারেন্স কিন্তু হ্যাবক কিছু না, মানে এমন নয় যে কেউ 1208 পাচ্ছে, কেউ 1150 পাচ্ছে। না, 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 যদি আমরা দেখি ওই এক এমন নয় যে নম্বর, কেউ 1.5 নম্বর। 1208 পেয়ে যাচ্ছে, কেউ হয়তো 1150, কেউ 1208। অনেকে এরকমও হয় যে 1208-এরই হয়তো 2-3 জন পেয়ে গেল, যেটা আমরা 2016, 17, 18-তেও দেখেছি। বা আর খুব ক্লোজ 1208, 1207, 1206, 1205 এরকম, মানে হিউজ ডিফারেন্স, হিউজ মানে ফার্স্ট আর সেকেন্ড বা টপ 30-র মধ্যে যারা আছে, বা আমি বললাম টপ 50-র মধ্যে যারা আছে, যদি এখন টপ 50 বলাটা ভুল, আমি টপ 30-র মধ্যেই বলছি। টপ 30-র মধ্যে কিন্তু মার্কসের কিন্তু হিউজ ডিফারেন্স থাকে না। তুমি দেখো যে হয়তো 30 পাচ্ছে, যে র্যাঙ্ক 30 পাচ্ছে, সাপোজলি সে হতে পাচ্ছে 1150 হুম, বা 1155, আর যে টপার হচ্ছে সে কিন্তু পাচ্ছে 1206 বা 1208। তা আমি এখানে যদি আমি দেখি 1205ই ধরলাম আমি, তো সেখানে আমি যদি এখানে 1155 আর 1205 যদি দেখি, তাহলে কিন্তু ওই নগদ 60 to 65, 50 to 55 মার্কসের তফাৎ। এটাই হয় আর কি। তো ওই জন্য বললাম সেখানে ইম্পর্টেন্স অপশনাল, 150 মার্কসের ডিফারেন্স মানে তো আমি একজন টপ 50-র বাইরে বেরিয়ে যাচ্ছে, আরেকজন র্যাঙ্ক মানে টপ 20-র মধ্যে ঢুকে টপ যাচ্ছে। 20 মধ্যে ঢুকে যাবে। তো এক্সিকিউটিভ হুম। সার্ভিস থেকে শুরু করে একদম একদম কি বলে ওই সার্ভিস অবধি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ একটা একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল, যদি একটু শর্টে বলো ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা। ইন্টারভিউ স্পেশালি এক্সপিরিয়েন্স বলতে কি, ইন্টারভিউ বোর্ড খুব কর্ডিয়াল ছিল, কারণ হ্যাঁ, কারণ অবশ্যই তারা তো কর্ডিয়াল রাখার চেষ্টা করবেই, কেন কারণ অলরেডি প্রত্যেকের মাথার মধ্যে একটা ইন্টারভিউ প্রেশার থাকে, যে বাবা ইন্টারভিউতে যাচ্ছি, না জানি কি না কি জিজ্ঞেস করবে, তো অলরেডি একটা প্রেশার থাকে। সেই প্রেশার আবার সেই প্রেশার অনেকে অ্যাবজর্ব না করতে পারে, অনেকে আবার মানে নিজের নার্ভটাকে স্টেবল করে রাখতে পারে, অনেকে ঘাবড়ে যায়, অনেকে জিনিস ভুলতে শুরু করে,
অনেকে স্ট্যামারিং করা শুরু করে, অনেকে একদমই। ঘামতে শুরু করে, অনেকে তারা কান্নাকাটি শুরু করে দেয়, অনেকে জলও খেতে থাকে, অনেকে ঘন ঘন ওয়াশরুমে যেতে থাকে। তো দে আর কোয়াইট অ্যাকোয়েন্টেড, কারণ তারা যেখানে যারা ওখানে যারা বসে আছে তারা তো প্রচুর অভিজ্ঞ মানুষ, তারা অনেক গুরুজন মানুষ, অনেক অভিজ্ঞ মানুষ। তো তারা চেষ্টা করে যতটা ইন্টারভিউ বোর্ডটাকে আর কি তোমার মানে ইন্টারভিউ প্যানেলটাকে বা ইন্টারভিউ অ্যাটমসফিয়ার থেকে তারা যতটা পারে ততটা লাইট ততটা হালকা রাখার চেষ্টা করে। তো সেখান থেকে বলতে গেলে আমার ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছিল। অবভিয়াসলি কখনোই এটা আমি যদি কেউ যদি এই কথাটা বলে, অ্যান্ড আই এম মানে আমি এটা আই ডেয়ার টু সে দিস, কেউ যদি এই কথাটা বলে যে আমার ইন্টারভিউ ফাটিয়ে গেছে, তাহলে ভাই তোমার কথার কোনো মূল্য নেই, তোমার কথার কোনো দাম নেই। ভাই বা বোন, এক্সট্রিমলি সরি, তোমার কথার কোনো দাম নেই। কারণ কেউই এই কথাটা বলতে পারে না যে আমার ইন্টারভিউ ফাটিয়ে ফাটিয়ে চলে এসেছে, মানে একদম লোকজন পাগল হয়ে গেছে, ইন্টারভিউ লোকজনদের মাথায় হাত যে কি ইন্টারভিউ দিয়ে চলে এলো, এটা কখনোই হতে পারে না। ঠিক আছে? তা কেউ যদি এই কথাটা বলে, স্টে অ্যাওয়ে ফ্রম দোজ পিপল। আমি আমি একদম মানে অ্যাজ আ মানুষ হিসেবে বলে দিচ্ছি, একটা অ্যাডভাইস দিচ্ছি, একটা টোটকা দিচ্ছি, স্টে অ্যাওয়ে ফ্রম দোজ পিপল, দে আর মিসলিডিং। কখনোই সেটা হতে পারে না। তো সেখানে আমি বলবো যে গেছে, ইন্টারভিউ গেছে, কাইন্ড অফ অ্যাভারেজ গেছে, অ্যাবভ অ্যাভারেজও বলবো না, অ্যাভারেজ গেছে। ইন্টারভিউ ওকে। বোর্ড কর্ডিয়াল ছিল, যা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যতটা সম্ভব নিজের আয়ত্তের মধ্যে যতটা সম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং যতটা পেরেছি ততটা পরিষ্কার দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মেনটেন করেছি, সেটা হচ্ছে আই কন্ট্যাক্টটা খুব ভালো মেনটেন করেছি, হুম। বডি পশ্চারটা খুব ঠিক মেনটেন করেছি, আর পার্সোনালিটিটা একদম শুরু থেকে শেষ অব্দি এক রেখেছি। মানে কোনো ডাউন প্রগ্রেশন বা আপওয়ার্ড প্রগ্রেশন এরকম কোনো কিছু করিনি, কাইন্ড অফ স্টেবল রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, এখন একটু আপ ডাউন তো হয়, বাট হুম। পার্সোনালিটিটা মোটামুটি এক রাখার চেষ্টা করেছি। যেটা পারিনি সেটা পরিষ্কার, যেটা জানি না, যেটা পারবো না, পরিষ্কার মুখের উপরে বলে দিয়েছি যে পারবো না বা জানা নেই। একটা কথা আমি সবাইকেই বলছি, জানি না তুমি ভিডিওটা আপলোড করবে কিনা, বা ভিডিওটা আপলোড করবে কতজন ভিউয়ার্স দেখবে সেটাও জানি না, হুম। বাট একটা কথা আমি অবশ্যই বলবো, যদি কোনো ভিউয়ার্স যদি দেখে থাকে, একটাই কথা বলবো, ইন্টারভিউ বোর্ড ইজ নট আ প্লেস ফর ব্লাফিং, ইটস নট আ ওকে। প্লেস ফর ব্লাফিং। ওকে। তোমার যেটা মানে জানা নেই বি দ্য পরিষ্কার বি বলে দাও, বি দ্য রিয়েল বা ইউ। ম্যাডাম, হ্যাঁ, বি দ্য রিয়েল মি, মানে বি দ্য রিয়েল ওকে। ইউ আর কি। মানে এটা এরকম ব্লাফ করার জায়গা নেই যে আমি জানি বাট আমার মনে পড়ছে না, বা ইস আমি রিকল করতে পারছি না, বাট আমি এই জিনিসটা কোথাও পড়েছি, বা পেটে আসছে মুখে আসছে না। বাবা, ওরা ওদের চুলগুলো কিন্তু রোদে বসে পাকেনি। আমাদের যত বয়স, ওরা অত বছর ধরে চাকরি করেছে, কেউ কেউ তো চাকরি করছে। কারেন্ট চলে গেছে। তা সেখানে আহ, আহ, হ্যাঁ, একটু ডার্ক লাইট আসবে, কারেন্টটা হট করে চলে গেছে, কোনো একটু কোনো বাজে প্রবলেম ওয়েদার নেই। আছে। কোনো তো প্রবলেম নেই। সেখানে একটু মালদার এডিট করে লাইট পিছনে লাইট। না, মালদার লোডশেডিং এর প্রচুর প্রবলেম, খুব প্রবলেম। ইভেন মালদা সিটিতেও রেগুলারলি লোডশেডিং হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা যেটা বলছিলাম, অ্যাজ আই ওয়াজ কন্টিনিউ, অ্যাজ আই উড লাইক টু কন্টিনিউ, তো ইটস নট আ প্লেস ফর ব্লগ, যে আমি কখনোই কথাটা বলতে পারি না যে ইসরে আমার তো মানে পেটে আসছে মুখে আসছে না, বাট আমি কোথাও পড়েছি বাট রিকল করতে পারছি না, বাট স্যার পড়েছি এখন তো ঠিক বলতে পারছি না, গলায় গলায় কথাটা এসে আটকে আছে, যেন গলার কাটা যেন আটকে আছে, মানে লেবু দিলে তারপরে পেটে নামবে আর কি, কারেন্ট চলে এসছে। হ্যাঁ। ইটস নট আ প্লেস ফর ব্লাফিং, কারণ ওদের চুলগুলো কিন্তু ওরা কিন্তু মাথায় তেল দিয়ে রোদে বসে পাকায়নি। ওখানে আমাদের কোয়ালিটি আমাদের কাজ। যত বয়স হবে, এখানে এরকম অনেক ক্যান্ডিডেট আছে তাদের অত বয়স হয়নি, ওরা যত বছর ধরে সার্ভিস করছে। তো ওরা তোমার ব্লাফ ধরে ফেলবে, এবার ব্লাফ খেলার চেষ্টা করবে ওরা, কিন্তু ওরা ওদের ফাঁদে ফেলে দেবে, কারণ ওদের যা ভাস্ট নলেজ, তোমার তার হাফের হাফ নলেজ আছে কিনা সন্দেহ আছে। যেখানে ডোন্ট ট্রাই টু ব্লাফ, ট্রাই টু বি দ্য রিয়েল ইউ। পরিষ্কার যদি বলে একটা কথা, যদি জানা নেই, পরিষ্কার মুখের উপরে আই কন্ট্যাক্ট মেনটেন করে বলে দাও যে স্যার আমার জানা নেই, কিন্তু আপনি অবশ্যই বলেছেন যখন, আই উইল লুক ইনটু ইট। ডোন্ট সে ইট যে স্যার আমার জানা নেই, ডোন্ট বি লাইক দ্যাট। হুম। ট্রাই টু বি আ পোলাইট পারসন। মানুষ তো একদমই। সবকিছু জেনে আসে না, আর এক জীবনে মানুষের সমস্ত কিছু জানা সম্ভব নয়। আমরা তো আর রবীন্দ্রনাথ ঠাকুর না যে সবকিছু জেনে বসে আছি, বা উইলিয়াম শেক্সপিয়ার তো নয় যে সমস্ত জ্ঞান লাভ করে বসে আছি, সেটা তো কখনো সম্ভব না। তো তারা ভগবান দেবতার দেবরূপ মানুষ ছিল আর কি, আমরা সাধারণ মানুষ, তাই ট্রাই টু বি সাধারণ I think being সবকিছু একটা। humble is one of the most important thing. I think be হ্যাঁ, humble. হ্যাঁ, স্যার Being আমার এটা humble, I জানা think, নেই, is one of the most important thing. স্যার আমার যেটা কারণ জানা নেই, কিন্তু আপনি কারণ অবশ্যই যখন বললেন আই উইল লুক ইনটু ইট। আমাকে এরকম অনেক প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে, আমার জানা নেই, জানা নেই। আমি একবার গেস করে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা বলো তো, ফরেন্সিক সায়েন্সের ইউনিভার্সিটি নতুন কোথায় ইনাগুরেট হলো। আমি বললাম যে স্যার আমি কি একটা গেস করতে পারি, প্রথমে বললাম কথাটা, বলছে হ্যাঁ অবশ্যই গেস করো, কোনো অসুবিধা নেই। আমি বললাম যে পুনেতে, তো দে সেড নো, পুনেতে না, এটা আহমেদাবাদে হয়েছে আর কি। তো বলছে ওকে স্যার, অবশ্যই থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। ট্রাই টু বি হাম্বেল, কারণ তোমাকে হুম, পরবর্তীকালে যে পোস্টগুলো দেবে সেটাও কিন্তু হাম্বেল পোস্ট দেবে। একদমই হাম্বল সেখানে কিন্তু তুমি হাম্বল গিয়ে হতেই হবে। গুন্ডাগিরি করলে, বা তবে এই আমার জানা নেই যাও কি করে দেবে, এই জিনিসটা করলে চলবে না। ট্রাই টু বি হাম্বল, বিকজ ইউ আর দ্য পার্সন হু ইজ গোয়িং টু সার্ভ দ্য সিটিজেন, অ্যান্ড একদমই। সার্ভ দ্য কমন পিপল অফ বেঙ্গল, অ্যান্ড ইউ আর কাইন্ড অফ আ মিডিয়েটর অফ গভর্নমেন্ট। কারণ সরকারের পক্ষে তো একদম আর ট্রু। সম্ভব না যে বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত কিছু করা। তো ট্রু। দে আর সেন্ডিং, উই আর পাতি বাংলা ভাষায় উই আর এজেন্টস অফ গভর্নমেন্ট। একদমই। একদমই। পাতি বাংলা ভাষায় উই আর এজেন্টস অফ গভর্নমেন্ট। সো একদমই। বিইং অ্যান এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু বি পোলাইট, ইউ হ্যাভ টু বি হাম্বল, ইউ হ্যাভ মেনি থিংস টু লার্ন ইন লাইফ। ঠিক আছে? তো একদমই ঠিক। সেখানে ইউ হ্যাভ টু বি হাম্বল, মাথা নিচু করে, মাথা নত করে তুমি সমস্ত কিছু জানবে না, তোমাকে শিখতে হবে। যেটা জানা নেই পরিষ্কার মুখের উপরে বলে দাও আমার জানা নেই, কিন্তু কিপ ইউর পার্সোনালিটি রাইট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, এক রাখার চেষ্টা করো। হ্যাঁ, একটু আপ ডাউন হবে, বাট একদম ডাউনফল আর আপওয়ার্ড এরকম করো না। ডোন্ট বি লাইক এ হিল স্লোপ।
হুম। একটু উঠাপেটা হতে পারে, সেটাকে মেনটেন করার চেষ্টা করবে, আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করবে, পার্সোনালিটিটাকে একদম সমান রাখবে and be ওকে, true, অলরাইট। বি because ট্রু, তুমি যখন বি ইয়োরসেলফ। when you try to fake yourself, you have to make things, but when you are the real you, that is your default, সেটা তোমার মুখ থেকে এমনি বেরিয়ে আসে। হুম। তোমাকে you don't have to make yourself, that is your quote unquote default setting, that comes ডিফল্ট সেটিং। naturally to you, that comes to you naturally, you don't have to be artificial about it. আর যেহেতু WBPS এতে ছিল আমাদের প্রায়োরিটিতে ছিল, WBPS রিলেটেড কি এরকম কোয়েশ্চেন হয় নাকি? ধরো আমার গ্রুপ এ প্রায়োরিটিতে আছে, তো আমাকে গ্রুপের স্পেসিফিক কিছু কোয়েশ্চেন করা হবে, বা গ্রুপ বি প্রায়োরিটি থাকলে গ্রুপ বি স্পেসিফিক কোয়েশ্চেন করা হবে, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ হয়, হ্যাঁ হয়। আহ, ওকে, ওকে। যে যাকে দেখে যে তারা হয়তো ডিএসপিটাকে ফার্স্ট বা সেকেন্ড প্রায়োরিটিতে রেখেছে, তাদেরকে কিন্তু কিছু না কিছু হলেও তাদেরকে কিন্তু পুলিশ থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। যদি দেখি আমার ইন্টারভিউ স্প্যান ছিল 25 মিনিট, সেখানে কিন্তু হ্যান্ডসাম 15 to 16 মিনিটস কিন্তু আমার পুলিশ রিলেটেড প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করেছে। ওকে, যদিও বেসিক টাচ করেছে, অত ডিপে যায়নি, ডিপে যায়নি। কিন্তু হ্যাঁ বেসিক টাচ করেছে, মানে জাস্ট টু চেক মাই ইন্টেলিজেন্স আর কি, বা জাস্ট টু চেক মাই অ্যাওয়ারনেস যে আমি কতটা জানি এই সার্ভিসের ব্যাপারে। তো সেখানে কিন্তু সারফেস লেভেলে টাচ করেছে, কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে। সেম গোজ ফর ভিডিও, তুমি যদি ভিডিওকে ফার্স্ট প্রেফারেন্সে রাখো, তাহলে কিন্তু ওরা সারফেস লেভেলে কিন্তু বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। হুম। ওকে। আর ইন্টারভিউ, এবার আমরা কনক্লুশনের দিকে যাই, অনেকক্ষণ লেন্দি ইন্টারভিউ হলো। এখান থেকে একটা জিনিস আই এম থ্যাঙ্কফুল টু ইউ, যে আমি পার্সোনালি অনেক কিছু জানতে পারলাম, বিং এ ম্যাচিউর অ্যাসপিরেন্ট স্টিল আমি অনেক কিছু জানতে পারলাম, এবং আমি আশা করবো এই ভিডিওটা যে দেখবে, যে ধৈর্য ধরে পুরোটা দেখবে, সে এখান থেকে অনেক কিছু জানতে পারবে। লাস্ট ফাইনাল একটা কোয়েশ্চেন করবো, একদম তোমার লাইফের পার্সোনাল কোয়েশ্চেন হবে এটা। হুম উড ইউ লাইক টু থ্যাঙ্ক? ইট ক্যান বি আ মাল্টিপল নাম্বার অফ পারসন। হুম উড ইউ লাইক টু থ্যাঙ্ক? প্রত্যেকজনকে যারা আমাকে হেল্প করেছে এই জার্নিটা পুরোটাই। আহ, আমার মা, প্রথমে তো নিজেকে থ্যাঙ্ক করো, কারণ আজকে তুমি না থাকলে কখনো এই জায়গাটা পৌঁছাতে পারতো না। অবশ্যই মা, বাবা, দিদি, পরিবারের লোকজন এরা তো থাকেই, সাপোর্টে থাকে, কিন্তু ইউ আর ইউর বিগেস্ট সাপোর্টার। ইউ শুড থ্যাংক ইউ ফার্স্ট অফ অল, টু প্যাট অন ইউর ব্যাক, যে তুমি এই জায়গাটা পৌঁছাতে পেরেছো। আমি নিজেকে সবার আগে নিজেকে বাহবা করেছিলাম যে এই জায়গাটা আমি পৌঁছাতে পেরেছি, সো আই শুড কনগ্রাচুলেট মাই সেলফ ফার্স্ট। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড অফ অল যদি বলতে পারি, তাহলে মাই বিগেস্ট সাপোর্টার ইজ মাই মা, মাই মাদার। ভীষণভাবে সাপোর্ট করেছে। শি ওয়াজ দ্য অনলি পার্সন হু স্টিল বিলিভড যে হ্যাঁ, অফ অল দ্য অডস, ও এটা মানে ইউ তুই ক্যান এটা ক্র্যাক করে ইট। দেখাতে পারবি। হ্যাঁ, আই ক্যান ডু ইট, ইফ আই ক্যান ট্রাই ইট, ইফ আই ট্রাই দেন আই ক্যান অ্যাচিভ ইট। তো I would like to I would like to thank my ma also for help, মানে for keeping faith and belief in me and trust in me, তো সে কারণের জন্য আমি এই জায়গাটা পৌঁছতে পেরেছি। সেকেন্ড অফ অল, আই উড লাইক টু থ্যাঙ্ক মাই এল্ডার সিস্টার। আমার একটা দিদি আছে, বললাম যে 2018 সালে ব্যাংকে চাকরিতে ঢুকেছিল। শি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে বলেছিল যে আমি ব্যাংকে ঢুকেছি বলেই যে তোকে ব্যাংকে ঢুকতে হবে এমন কোনো কথা নেই। হুম। তোর যেখানে যাওয়ার ইচ্ছে আছে তুই সেখানে যা, বাট ডু ইট মেটিকুলাসলি, do it attentively, dedicate your entire journey to that thing only, টু ওয়ান সিঙ্গেল কজ। কোথাও towards that single cause। দুপাই নৌকো দিয়ে যাওয়ার কোনো, দুপাই নৌকো দিয়ে যারা ঠিক, চলেছে ঠিক, তারা ঠিক। বিশেষ কোনো জায়গায় পৌঁছাতে পারেনি। একটা ঠিক নৌকোতে যখন বসেছে সেই নৌকোতে করেই যা, দেরি হলেও সেই জায়গাতেই পয়েন্ট এ তে পয়েন্ট বিতে যেতে যদি একটু দেরিও হয়, কিন্তু পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবি, নট ভায়া পয়েন্ট সি। তো সেখানে আমি আমার দিদিকেও বলবো যে আমার ওই যে পেপটকের যে পিরিয়ডটা ছিল, পেপটকের পিরিয়ডটাতে আমি দিদিকে একটা ভালো পার্টনার হিসেবে পেয়েছি, যে সে আমাকে এই একটা স্পিরিট দিতে পেরেছে যে পড়াশোনাটা কর, এইদিকে তোর যখন এইদিকেই যখন মনোযোগ, এইদিকে যখন তোর ইচ্ছে, আমি বুঝতে পারছি তুই ব্যাংকে ফ্যামিলি প্রেশারের আন্ডারে মানে ফ্যামিলি প্রেশারের জন্য তুই ব্যাংকে যেতে পারছিস। আমি বললাম, আমি প্রথমে ফার্স্ট ফেজে আমি কনফিউজ ছিলাম যে আমি ব্যাংকে যাবো না আমি সিভিল সার্ভিসের দিকে যাবো। তো সেখানে মাই সিস্টার হেল্প মি আ লট, যে সেখানে ও বলেছে যে তোর যেদিকে ইচ্ছে হবে তুই সেদিকে যা। অ্যান্ড আর ইনফ্যাক্ট লাস্টলি এই প্রিপারেশন শুরু করার সময় ইটস এ ভেরি ইজি অপশন টু চুজ ব্যাংকিং, বিকজ আমরা দেখছি বেশি সিলেকশন হচ্ছে, কম টাইমে সিলেকশন হচ্ছে। আমি লজিক্যালি যে দেখবে যে ভাই চলো ব্যাংকিং নিয়ে নি, ইজিয়ার সাকসেস। বাট কেউ যদি ভাবে আর চলো আমাকে, সেরকম পড়াশোনা আর এতগুলো এত ভাস্ট সিলেবাস এত না, আর এত এত ভাস্ট ভাস্ট পড়াশোনা সিলেবাস না, করতে হচ্ছে। ম্যাথ রিজনিং হ্যাঁ, ইংলিশ হ্যাঁ, করে হয়ে গেল, চাকরি চাকরি ম্যাথস কনফার্ম। রিজনিং ইংলিশ করলাম, একটু ইকোনমিক ব্যাংকিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম, ব্যাংকিং রিলেটেড ইকোনমিক্স পড়লাম, আর একটু টাইপিং ফাইপিং করলাম, হয়ে গেল। কম্পিউটার পড়লাম, হয়ে গেল। মানে হ্যাঁ, এখানে 16-17টা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যান ত্যান 16-17টা 18টা সাবজেক্ট তোমাকে পড়তে হয় না, হ্যাঁ, মোটামুটি 6-7টা সাবজেক্ট পড়ে গেলেই মোটামুটি তোমার হয়ে যায়। আর সেখানে ব্যাংকিং রিক্রুটমেন্টও খুব ফাস্ট হচ্ছে। খুব ফাস্ট। তো সেখানে এই চয়েসটা অনেকেই যদি করাটা এটা খুবই ইজি হয়ে যায় যে ব্যাংকিং নেবো, ব্যাংকিং এ ঢুকবো, বাট হ্যাঁ, সেখান মানে থেকে রিকভার তুমি করে যদি অন্য একটা চয়েস নেওয়া। হ্যাঁ, সেখানে 10টা মানুষকে তুমি যদি র্যান্ডমলি কোনো 10টা মানুষকে যদি জিজ্ঞেস করো যে অফ ব্যাংকিং অ্যান্ড সিভিল সার্ভিস, মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস, হোয়াট উড ইউ প্রেফার, মানে
if not 8 or 9 out of 10, I would say 7 6 to 7 out of 10 would say যে I would go for banking. কেন? কারণ ব্যাংকে অত পড়াশোনা করতে হয় না, অল্প খাটনিতে ভাই ভালো চাকরি পেয়ে বসে যাও। আর একটা সবাই এটা জিনিসও বলবে, অল্প খাটনিতে ইন্দ্রনীল অল্প দা সময়ের আমি মধ্যে চাকরি পেয়ে বসে যাও। আর একটা জিনিস ইন্দ্রনীল দা আমি বিলিভ করি যে সামওয়্যার হ্যাভিং ফ্যামিলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। যদি সিভিল সার্ভিসের প্রিপারেশনে ঢুকি বা স্পেশালি ডব্লিউবিসিএস না এরকম না লং টার্ম চলবে, ইউ হ্যাভ টু বি না 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 এরকম কোনো ভলেন্টারি। ব্যাপার নেই। আমি তোমাকে একটা প্রাইম এক্সাম্পল দিচ্ছি। 2020 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস র্যাঙ্ক 7 পেয়েছিল আনন্দ মণ্ডল, এখন বর্তমানে আনন্দ ভগবানগোলা 1 মন্ডল, ব্লকে ইয়েস, পোস্ট একটা আনন্দ ডেপুটি মন্ডল। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, খুবই গরিব ঘর থেকে আসা ছিল। কারণ ও আমার হ্যাঁ খুব হ্যাঁ ভালো বন্ধু হয়, খুব ক্লোজ ফ্রেন্ড হয়। আমি ওর পুরো জার্নিটা দেখেছি, কি করে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে থেকে কোনো রকমের থেকে পড়াশোনা করে কি করে ও ডিএসপি হয়ে গেছে। আমি পুরো ওর জার্নিটা দেখেছি। যে ছেলেটা মানে ঠিক মতন করে খাওয়া দাওয়া করতো না, সেই ছেলেটা আজকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়ে গেছে, দ্যাট টু উইথ র্যাঙ্ক অফ 7। থ্যাংকস ইটস ট্রুলি ইন্সপায়ারিং। ওর বাবা কিন্তু কৃষক। আহ, আমি জানি না তোমার সাথে, তুমি ওর ইন্টারভিউ নিয়েছো কিনা বা তোমার ওর সাথে ইন্টারভিউ সাক্ষাৎ আমি হচ্ছে নিইনি, কিনা বা ওনার সাথে দেখা দেখা হয়েছিল হচ্ছে কিনা। আমাদের ওই পাসিং প্যারেডে ওনার সাথে আমার দেখা হয়। হ্যাঁ, তো ওর বাবা কিন্তু কৃষক। সেখান থেকে ছেলে উঠে এসছে, এটা কথাটা বলাটা একদমই হাইলি ভুল। হাইলি যে হাইলি ফাইন্যান্স, ইন্সপায়ারিং, হাইলি হ্যাঁ, ইন্সপায়ারিং। যে আমি দেখছি যে আমি আমার ফাইন্যান্সিয়াল আমার ব্যাকআপ আছে বলেই আমি সিভিল সার্ভেন্টে যাবো, এমন কোনো ব্যাপার নেই। একদমই এমন আরেকটা কোনো ব্যাপার এক্সাম্পল নেই। আমার মনে পড়ছে, 2016 বা 2017 এর ঘটনা। তুমি কেরালা পিএসসি দেখবে। কেরালা পিএসসি একটা ছেলে র্যাঙ্ক করেছিল, অল ওভার কেরালাতে র্যাঙ্ক করেছিল 82। হুম, ছেলেটা তোমার রেলের কুলি ছিল, এন্নোরে বাড়ি। দেখবে, নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট ইউটিউবে চাইলে খুঁজতে পারো, গুগলেও চাইলে সার্চ করতে পারো। একটা রেলওয়ের কুলি ছিল, সে তোমার র্যাঙ্ক করেছিল অল ওভার কেরালা র্যাঙ্ক করেছিল 82। হুম, তো আমার মতে হচ্ছে মোটিভেশনটা সেলফ মোটিভেশন। আর একদমই। ওই যে সে আছে না, অর্জুনকে বলেছিল যে তুমি কি দেখছো, আমি শুধু পাখির চোখটা আমি দেখছি। পাখির চোখ ওই দেখতে পাচ্ছি। বার্ডস আই ফোকাসটাই হচ্ছে মেন ব্যাপার এখানে। ফাইন্যান্সিয়াল ব্যাপারটা বড় ব্যাপার না, কারণ এখন সবার হাতেই মোটামুটি স্মার্টফোন। তা আমার কাছে যদি কোনো বই নাও থাকে, আমি নেটের ইউটিউব, থেকে, আমি একটু স্টোরেজের ফোন থাকলেই আমি ই বুকস ডাউনলোড করে ইউটিউবে বিভিন্ন চ্যানেল ঘেটে ঘেটে আমি সেলফ, ইটস নট আ বিগ ডিল। যদি প্রপারলি নলেজ থাকে সিলেবাসের ব্যাপারে, ইউটিউব হ্যাজ এনাফ টু কি বলবো ইউটিউব হ্যাজ ইনাফ, ফার্নিশ ইউটিউব এন্ড ই বুকস ইউর হ্যাভ ইনাফ টু প্রিপারেশন, প্রোভাইড। এনাফ টু দরকার নেই প্রোভাইড। যে আমি তো তোমাকে এটা বিলিভ করি। কলেজ স্টুডে গিয়ে ফিজিক্যাল বই কিনতে হবে। ই বুকস দরকার অ্যান্ড নেই লাখ টাকার, ইউটিউবের দরকার প্রিপারেশন ইজ নেই ইনাফ ফর ইউ টু ক্র্যাক দিস এক্সামিনেশন। লাখ টাকার কোচিং এরও প্রয়োজন নেই। যদি না একটু প্রয়োজন, আমি একটুখানি তো বলবো বেসিক একদমই, ইনিশিয়াল, একদমই প্রয়োজন নেই। লাখ লাখ টাকা প্রয়োজন নেই, তার থেকে বরং বাবা লাখখানেক লাখ দেড়েক টাকা বাবা তুমি ফিক্স করে রেখে দাও। দ্যাট উইল গিভ ইউ দ্যাট উইল গিভ বেটার ইউ রিটার্নস কম্পেয়ার টু, বেটার রিটার্নস দেবে ভাই তোমার যদি। আমি বলবো তোমার যদি একটা সিলেবাসের ফেয়ার ইনাফ যদি আইডিয়া থাকে, যেটা আমার মনে করি অনেক যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা ফেয়ার ইনাফ আইডিয়া থাকে অ্যাবাউট দ্য সিলেবাস। তো আমার মতে সেখানে যদি একটা ফেয়ার ইনাফ আইডিয়া যদি থাকে, অ্যান্ড ইফ ইউ আর ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট দ্য প্রিপারেশন, দেন আই উড সাজেস্ট বাবা, নেট আছে পরিষ্কার, ইবুক ডাউনলোড করো, ইউটিউব আছে, গাদাগুচ্ছের চ্যানেল অ্যাভেলেবেল, পড়াশোনা করো, সেলফ প্রিপেয়ার করো, এমনি তৈরি হয়ে যাবে। সেখানে লাখখানেক লাখ দেড়েক লাখ দেড়েক টাকা দেওয়ার কোনো মানেই দাঁড়ায় না। ওকে, থ্যাংক ইউ ইন্দ্রনীল দা আজকে এতটা টাইম দেওয়ার জন্য ইন বিটুইন অফ ইউর বিজি শিডিউল। অ্যান্ড একটা রিকোয়েস্ট করবো, ব্লেস মি, যাতে কামিং ইয়ারে আমার নাম থাকে। অ্যান্ড অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমার পাসিং আউট প্যারেডে আমি নিশ্চয়ই থাকবো। আমি এটা প্রমিস আই করছি, উড তোমার পাসিং অবভিয়াসলি আউট প্যারেডে আই আমি উড নিশ্চয়ই ওয়েলকাম থাকবো। ইউ হার্টিলি। অবশ্যই 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 থাকার চেষ্টা করো, খুব ভালো হবে। আই উড লাভ টু মিট ইউ ইন পার্সন। আই উড লাভ টু হ্যাভ সাম গুড কনভারসেশন ইন পার্সন, ইন ফিজিক্যাল ফর্ম। ভালো লাগবে সেটা, অবশ্যই থাকার অ্যান্ড চেষ্টা করো। বেস্ট অফ লাক ফর ইউপিএসসি। চলো, I will থ্যাংক end ইউ this. সো মাচ। I will end the interview with a salute towards you. থ্যাংক ইউ সো মাচ। Thank you. Good night. গুড নাইট।